আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট অজপাড়া গাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন পশু ডাক্তার, কিন্তু আমার বাবার তেমন কোনো বড় ডিগ্রি নেই। আমার বাবা অন্য একটা পশু ডাক্তারের সঙ্গে সঙ্গে থেকে কিছুটা ডাক্তারি তিনি শিখেছেন, এবং সেই বিদ্যা দিয়েই আমার বাবা কোনো রকমের হাঁস মুরগির চিকিৎসা করে বহু কষ্ট করে কিছু টাকা ইনকাম করতেন। তা দিয়ে আমাদের পরিবারটা চলতো। পরিবারে প্রচণ্ড অভাব অনটন ছিল, তবে অভাব অনটন থাকার পরেও আমার আব্বা আমার স্বপ্ন দেখেছে যে আমাকে তারা পড়াশোনা করাবে। যদিও তাদের চিন্তা ভাবনা ছিল আমার বড় বোনকে নিয়ে, কিন্তু আমার আব্বা চিন্তা করলো যে আমার বড় বোনের তো বিয়ে হয়ে যাবে এবং বিয়ের পরে সে অন্য কারো ঘরে চলে যাবে। সেজন্যই আব্বা ভাবলো যে তিনি আমাকে পড়াশোনা করাবে, এবং বাকি ভাই বোনদের তুলনায় আমার পড়াশোনার জ্ঞান বুদ্ধি অনেকটা ভালো ছিল। যাই হোক, এমন করে আমি তখন এলাকার একটা স্কুল থেকে এসএসসি পাস, এলাকার একটা স্কুল থেকে আমি প্রথমে প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি শেষ করার পরে আমি যখন হাই স্কুল উঠি, তখন আমার পড়াশোনা চালানো বেশ কঠিন হয়ে যাচ্ছিল। আমার আব্বার হঠাৎ করে ইনকামটা অনেক কমে যাচ্ছিল, কারণ আমাদের এলাকাতেই শহর থেকে পাশ করে আসা একজন পশু ডাক্তার আসে, এবং বেশিরভাগ খামারিরা এবং বেশিরভাগের হাঁস মুরগি নিয়ে মানুষ ওই পাশ করা ডাক্তারের কাছে যাইতো। আমার আব্বার কাছে খুব বেশি একটা আসতো না। এতে আমার আব্বার আয় ইনকাম প্রায় অনেকটাই কমে যায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সেই মুহূর্তে আমার পড়াশোনা প্রায় থেমে যাওয়ার মতো। তারপরেও এলাকার মানুষের সহযোগিতায় এবং আমার আব্বা আম্মার অক্লান্ত পরিশ্রমে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিতে পারি, এবং এসএসসি দেওয়ার পরে আমার এসএসসি রেজাল্টটা মোটামুটি অনেকটাই ভালো হয়। কিন্তু এসএসসি রেজাল্ট ভালো হলে পরেও আমার আব্বার আর সামর্থ্য ছিল না আমাকে আর পড়াশোনা করানো। আমার আব্বার আর সম্ভব ছিল না। আব্বা তখন বলল, এসএসসি পাস করছো তো করছো, এখন দেখো এই পাস দিয়ে কোনো কিছু একটা করা যায় কিনা। তো বর্তমান বাজারে এসএসসি পাসের রেজাল্ট দিয়ে কী বা করা যাবে বলেন। এরপরও এরকম খোঁজাখুঁজি করতে করতে সর্বশেষ আমাদের এলাকারই একটা এনজিওতে আমি একটা চাকরি পাই, এবং এনজিওর চাকরির বেতনটা ছিল খুবই নগণ্য। অল্প টাকা বেতন পাইতাম, কাজ ছিল বেশি, যেটা এক ধরনের সমিতির মতো। মানে বিভিন্ন মানুষদেরকে লোন দেওয়া হয় এবং প্রতিদিন সেখান থেকে লোন আদায় করে আনতে হয়। এই কাজটা বেশ কঠিন এবং কষ্টদায়ক ছিল, তারপরও আমি এই কাজটা করে যাচ্ছিলাম। এইভাবে প্রায় আমি 1 থেকে 1.5 বছরের মতো সেখানে কাজ করি। যে টাকা বেতন পাই সে দিয়ে পরিবার খুব কষ্ট করে চালাচ্ছি। আব্বার সেই মুহূর্তে কাজ নাই বললেই চলে। এর উপরে আমার বড় বোনের অনেকটা বয়স হয়ে গেছে। বড় বোনকেও ঠিকঠাক মতো বিয়ে দিতে পারতেছি না, টাকা পয়সার অভাব। কারণ আমাদের এলাকাতে তখন একটা আইন প্রচলিত ছিল, ছেলে বিয়ে দেওয়ার সময় টাকা নিবেন আর মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা দিবেন। এরকম একটা আইন ছিল বা এরকম একটা নিয়ম ছিল, যেটাকে যৌতুক প্রথা বলতো। তো আমার বোনকে দেখতে আসলে মোটরসাইকেল চায়, এটা চায়, ওইটা চায়, তা তো আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। যার কারণে আমার আব্বা তখন আমার বোনটাকে বিয়েও দিতে পারতেছে না। তার বিয়ের বয়স প্রায় পেরিয়ে গেছে। সে কিন্তু দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল। তো একটা পর্যায়ে আমার বোনের একটা বিয়ের ঘর আসে, এবং লোকটাও ভালোই ছিল। তো আমার আব্বা চিন্তা করলো যে সেই ঘরে আমার বোনটাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু ওই লোকের একটা ডিমান্ড ছিল, সে আমার মতো একটা বেসরকারিতে চাকরি করে, তার একটা মোটরসাইকেল লাগবে, তাকে একটা মোটরসাইকেল দিতে হবে। ওই চাহিদার ভিতরে একটা মোটরসাইকেলই ছিল, এবং তাও মানে লোকটা ভালো ছিল। কিন্তু আমার আব্বার কাছে তো তখন টাকা পয়সা নাই। আব্বা তো বেশ অভাবে আছে, আমাদেরকে খাওয়াইতে পড়াইতে, এবং আব্বা তো এই মুহূর্তে কোনো কাজও নাই। একমাত্র ইনকাম তো তখন আমিই করি। আব্বু তখন বুঝতে পারতেছিল না যে কি করবে। শেষ পর্যন্ত আমার আব্বা সিদ্ধান্ত নিল যে আমাদের এলাকাতে সাদেক আলী বলে একজন লোক আছে, উনি পল্লী বিদ্যুতে চাকরি করে, এবং তিনি মোটামুটি আমাদের এলাকাতে একটু প্রভাবশালী। আমার আব্বা তখন বলল কি, এই সাদেক আলীর কাছ থেকে লাভের উপরে কিছু টাকা নিল। লাভের উপরে কিছু টাকা নিয়ে আমার বড় বোনের বিয়েটা সম্পূর্ণ করলো। বড় বোন জামাইকে মোটরসাইকেল দিল, এবং কিছু এলাকাবাসীকে খাওয়িয়ে ছোট মোটো করে একটা অনুষ্ঠান আমার আব্বা সম্পূর্ণ করলো। তা আব্বা তো সাদেক আলীর কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু আব্বা তো আর সে ঋণ পরিশোধ করতে পারবে না। কারণ আমার আব্বা যে চাকরি করে, আমার আব্বা যে কাজ করে, তখন তো আর আমার আব্বার ওভাবে কোনো হাঁস মুরগি দেখাও হয় না। তখন বড় বড় ডাক্তার চলে আসছে এলাকাতে, তারাই সব মানে হাঁস মুরগি দেখাশোনা করে।
পরে দেখা গেল এভাবে ১ কিস্তি ২ কিস্তি করে দিতে, দিতে আমার একটা সময় আমি সাদেক আলী টাকা আর পরিশোধ করতে পারি না। এইভাবে দেখা যায় যে, যে কিস্তির টাকাটা আসতো বা যে লাভটা আসতো, ওই লাভটাও আমি সাদেক আলীকে দিতে পারতাম না। সেখানে একটা বিষয় ছিল, আমি চাইলে কিন্তু আমার এখান থেকেও আমি কিস্তিতে টাকাটা তুলতে পারতাম। মানে আমি যেখানে চাকরি করি সেখান থেকে। কিন্তু আমি আমার আব্বাকে একটা কথাই বলছিলাম যে, আমি আমার বোনকে এভাবে যৌতুক দিয়ে বিয়ে দেব না। কারণ আমার বোন দেখতে শুনতে ভালো ছিল বা তার চেহারা চরিত্র অনেকটা সুন্দর। তা আমি কেন যৌতুক দিব? কিন্তু আমার আব্বা আমাকে না জানিয়ে ওই সাদেক আলীর কাছ থেকে টাকা উঠায় এবং মোটরসাইকেল দেয়। তো এটা আমি পরে জানতে পারি। তো জানতে পারার পরে তো সাদেক আলীর ঋণ যা আমাদের মানে এনজিওতে ঋণ তো তাই। তো আমি এরকম করে মাসে, মাসে সাদেক আলীর টাকা দিতে পারি না। অনেক টাকা আটকায়া যায়। একটা সময় আমি খুব বিপদে পড়ে যাই। যাওয়ার পরে একদিন হলো কি, সাদেক আলী আমাকে ডেকে নেয় তার বাড়িতে। তার বাড়িতে ডেকে নিয়ে বলে, "তোমার আব্বা আমার বয়সে হয়তো একটু বড় হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুমি যেভাবে চাচ্ছিলে তোমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, এভাবে বর্তমান সময়ে তুমি বিয়ে দিতে পারতা না। তোমার আব্বা ঋণ করুক, যাই করুক, যেটাই করুক, এভাবে আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার বোনের বিবাহ সম্পন্ন করছে। তুমি এখন আমার টাকাটা ঘুরিও না বাবা, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও।" মানে উনি মনে করছে কি যে আমার কাছে টাকা আছে কিন্তু আমি ওনাকে দিচ্ছি না। অনেকে ঘুরাইতেছি। উনিও কিন্তু লাভের উপরেই আমার আব্বাকে টাকা দিছিল। পরে আমি বললাম যে, "কাকা আপনি যেভাবে বলতেছেন বিষয়টা আসলে এরকম না। আমি আসলে যে টাকা বেতন পাই তা দিয়ে ধরেন পরিবার-পরিজন খাওয়া-পরার পরে আমার কাছে অবশিষ্ট আর খুব বেশি টাকা থাকে না। আর যেই টাকা থাকে সেই টাকা দিয়ে আমি খুব কষ্ট করে আপনাকে যা, যা পারতেছি অল্প করে দিচ্ছি। কাকা আমার পক্ষে তো আর সম্ভব নয়।" উনি তখন বলতেছে যে, "না, এটা তুমি কি কথা বলো? তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে কিভাবে হবে? আমার ঋণ কে পরিশোধ করবে?" মানে উনি মোটামুটি তখন একটু ক্ষিপ্ত হয়ে গেল। মানে রেগে গেল। আমি বললাম, "কাকা আমি দিব, আপনি চিন্তা করবেন না। আমাকে আরো কিছু সময় দেন।" এভাবে তখন দিন আর রাতগুলো কাটতেছে কিন্তু আমি ঋণ পরিশোধ করতে পারি না। এমন করতে, করতে একদিন হলো কি, রাতের বেলায় আমি প্রায় 9:30টার দিকে বাসায় যাইতাম। মানে এনজিওর কাজটা শেষ করে 9:30 কি 10টার দিকে বাসায় যেতাম। তো আমার আব্বা আবার একটু হার্টের সমস্যা ছিল। উনি আবার 9টার মধ্যে ঘুমায়ে যাইতেন। তো সেদিন আমি খাবার খাইতে গিয়ে দেখি কি যে আব্বা ঘুমায় নাই। আব্বা বারান্দায় বসে আছে এবং দেখি খুব টেনশন মনে হচ্ছে। আমি খাবার খাইতেছি আর মাকে জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার মা? আব্বা যে এখনো বারান্দায় বসে আছে, আব্বা ঘুমায় নাই?" আমার মা বলে, "না ঘুমায় নাই।" আমি বলছি, "ঘুমায় নাই কেন?" বলে, "তোর সঙ্গে নাকি কথা আছে, কি কথা বলবে, তারপর ঘুমাইতে যাবে। তোরে বলছে খাবার খেয়ে একটু বারান্দায় যাইতে।" তখনও কিন্তু আমার ছোট একটা ভাই আছে, ওই পড়াশোনা করে। আবার ছোট একটা বোন আছে, ওইটাও কিন্তু পড়াশোনা করে। আর এই সমস্ত পরিবার কিন্তু আমিই টানতেছি। মানে আমি একাই কিন্তু পুরো গোটা পরিবারটা চালাইতেছি। তো পরে আমি আমার আব্বার কাছে গেলাম, বারান্দায় গিয়ে বললাম যে, "কি ব্যাপার? এত রাত হলো, আপনি ঘুমাইলেন না কেন?" আমার আব্বা বলে, "ঘুমাতে তো চাই, কিন্তু ঘুম না আসলে কি করব?" আমি বললাম, "আপনি বেশি টেনশন করতেছেন, এত টেনশন নিয়েন না। আমি তো আছি, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবই।" আমার আব্বা বলে, "বস, তোর সঙ্গে আমার কথা আছে।" তখন আমি বসছি। বসার পর আব্বা বলতেছে, "তুই কি সাদেক আলীর বাড়িতে গেছিলি ঐদিন?" আমি বললাম, "হ্যাঁ, উনি আমাকে ডাকাইছিল, আমি গেছিলাম।" আমার আব্বা বলে, "তোর সঙ্গে কি কথা হলো?" আমি বললাম, "আমাকে উনি এরকম, এরকম বলছে যে তুমি ঋণ করছো, আমি যাতে টাকাটা না ঘুরে ওনাকে টাকাটা দিয়ে দেই। উনি এভাবে আমাকে রিকোয়েস্ট করলো।" আমার আব্বা বলে, "তার মানে কি সাদেক আলী মনে করতেছে তোর কাছে টাকা থেকে তুই দিচ্ছিস না?" আমি বললাম, "হ্যাঁ বাবা, সাদেক আলী এটাই মনে করে যে আমার কাছে টাকা আছে কিন্তু তুমি ঋণ করছো বলে আমি সেই ঋণ পরিশোধ করি না।" আমার আব্বা তখন আমাকে বলে, "বাবারে, তোর আরেকটা ভাই আছে, আরেকটা বোন আছে, তারাও পড়াশোনা করে। এক মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমি একেবারে বুক মাটিতে নেমে গেছে। আর এই ২ টাকে আমি কি করব? বা তোকেও বা কি করব? এবং তুই যে চাকরি করিস, এই চাকরির তো কোনো নিশ্চয়তা নাই। হয়তো কালকে এনজিও বন্ধ হয়ে যেতে পারে, তোর কামাই রুজি বন্ধ হয়ে যেতে পারে। এবং তোর যদি ইনকাম বন্ধ হয়ে যায়, তবে আমার পরিবারের কি হবে? আমরা দুমুঠো ভাত কি করে খাবো?" আব্বা এই কথাগুলো বলতেছে আর কেমন জানি খুবই মন খারাপ করতেছে। তাই আমি বললাম যে, "আব্বা এত টেনশন করার কিচ্ছু নাই। রিজিকের মালিক রাব্বুল আলামিন। আল্লাহ যেহেতু জন্ম দিছে, আল্লাহই খাওয়ার ব্যবস্থা করবে। তুমি নিয়ে চিন্তা করো না।" আমার আব্বা বলে, "আমি তোরে একটা প্রস্তাব দেওয়ার জন্য আসছি। প্রস্তাবটা তুই কিভাবে নিবি আমি জানি না। তবে প্রস্তাবটা যদি তুই মেনে নেস, তাহলে আমাদের পরিবারের অভাব অনটন কিছুটা লাঘব হবে।" আমি তখন একটু অবাক হয়ে আব্বাকে জিজ্ঞেস করলাম যে, "প্রস্তাবটা কি?" আমার আব্বা বলে, "সাদেক আলীর কাছ থেকে আমি যে টাকা নিয়েছি, আমার মনে হয় না যে তুই সারা জীবন চাকরি করেও সেই ঋণটা পরিশোধ করতে পারবি। তো সাদেক আলী আমাকে একটা প্রস্তাব দিছে, যদি এই প্রস্তাবটা আমরা মেনে নেই, তাহলে তার ওই টাকাটা দেওয়া লাগবে না এবং এছাড়া সে তোকে একটা ভালো চাকরির, এক কথায় বলতে গেলে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবে।" আমি একটু অবাক হয়ে বললাম যে, "কি বলেন? সাদেক আলীর মতো একটা সুদখোর আমাকে কি চাকরি দিবে? এটা কি বলতেছেন আব্বু?" আমার আব্বা বলে, "সাদেক আলী বলছে তোরে পল্লী বিদ্যুতে চাকরি দিবে।" আমি তো শুনে খুশি হয়ে গেলাম যে, "আব্বা,
এটা আপনি কি বলেন? তাইলে তো আমার জন্য অনেক ভালো। কারণ আমি এসএসসি পাস করছি, আমার সেই সার্টিফিকেট আছে। ওইটা দিয়ে চাইলে কিন্তু আমি পল্লী বিদ্যুতে ভালোভাবে কেউ যদি লোক থাকে আমাকে চাকরি কিন্তু দিতে পারবে। তাই বললাম যে সাদেক আলী আমাদের ঋণ মওকুফ করবে এবং আমাকে এনজিও থেকে নিয়ে পল্লী বিদ্যুতে চাকরি দেবে। এতে ওনার স্বার্থটা কোথায়? আমার আব্বা বলে ওনার স্বার্থ হচ্ছে ওনার বড় মেয়ে। তো আমি তখন একটু বড় মেয়ের কথা যখন বলছে আমি তখন বললাম যে মানে? আমার আব্বা বলে তার তো বড় একটা মেয়ে আছে, মেয়েটার তো এর আগে ২টা বিয়ে হইছে, কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা হয় নাই, মেয়েটা চলে আসছে, এ বয়সে তোর থেকে একটু বড়। এখন সাদেক আলী বলতেছে যদি তুই তার ওই বড় মেয়েটাকে বিয়ে করিস তাহলে তার কাছে আমরা যে টাকা ঋণ নিয়েছিলাম সেই ঋণ সে মাফ করবে, মওকুফ করবে। তার পাশাপাশি সে তোকে পল্লী বিদ্যুতে একটা চাকরি দেবে। সাদেক আলী নিজেও কিন্তু পল্লী বিদ্যুতে চাকরি করে। আমি তখন বললাম যে আব্বা, এই মেয়ে ২টা বিয়ে হয়েছে, ২টা সংসারে ভেঙে গেছে এবং গ্রামের মানুষ বলে এই মেয়ের মতো খারাপ কোনো মানুষ হতে পারে না। তার আচার আচরণ এবং সে তার স্বামীদেরকে মারে, শুধু তাই নয়, এবং সে বয়সও আমার থেকেও একটু বড় হবে। তা আব্বা, আমি এরকম একটা মেয়েকে বিয়ে করব, এতে কি আমার জীবনটা সুখের হবে? আমার আব্বা তখন নিচের দিকে তাকায় বলে, আমি এই কথা বলতে পারবো না যে তোর জীবনটা সুখের হবে, তবে আমি এই কথা বলতে পারবো যে মেয়েটাকে বিয়ে করলে আমাদের জীবনটা সুখের হবে। তোর জীবন সুখের হবে কিনা জানি না, তোর পরিবারটা সুখের হবে। আমি তখন নির্দ্বিধায় একটা হাসি দিয়ে বাবাকে বললাম, বাবা, যদি আমার কষ্ট হয় আর এই কষ্টের বিনিময়ে যদি আমার পরিবারটা সুখে থাকে, এমন কষ্ট মেনে নিতে আমার কোনো কষ্ট নেই বাবা, আমি এটা মেনে নিতে পারবো। আমার আব্বা বলে, সত্যি পারবি তো? আমি বললাম, হ্যাঁ বাবা, মেয়ে তো যতই খারাপ হোক আমি মেনে নিব। এতে আমাদের ঋণটাও মওকুফ হবে আর আমি পল্লী বিদ্যুতে চাকরি পাবো, আমার জন্য অনেক ভালো হবে। আমার আব্বা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাদেক আলীর সঙ্গে কথাবার্তা বলে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। আমি বললাম, ঠিক আছে করো। ঘরে শুইতে গেছি, পরে আমার আব্বা বাইরের দিকে গেছে, আবার একটু কই জেনে গেছে জানি না। আম্মা তখন আমার ঘরের দরজা ঠেলতেছে, তখন প্রায় 11:30 কি 12টার মতো বাজে। তো এত রাতের বেলা আমি তখন দরজা খুলছি, খোলার পরে আমি বললাম, মা কি বলবা? মা বলে, তোর সঙ্গে কথা আছে। আমি বললাম, এখন বললো না, আমি সকালবেলা ভোরে উঠবো, আমি সকালবেলা কথা বলবো। এটা বলে মাকে বিদায় করে দিলাম এবং দিয়ে শুয়ে আছি। শুয়ে চিন্তা করতেছি, আব্বাকে তো বড় মুখ করে বলে ফেললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা করবো, কিন্তু এই মেয়ের যেই কথাবার্তা মানুষের কাছে শুনতেছি, আদৌ কি তার সঙ্গে আমি সংসার করতে পারবো, তার সঙ্গে আমি থাকতে পারবো? কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। শেষমেশ আব্বাকে বললাম, ঘুমিয়ে গেছে। সকালবেলা মা আমাকে বলতেছে নাস্তার টেবিলে যে, বাজান রে, তুই যে তোর আব্বারে কথাটা দিলি, তোর আব্বাও মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলে ফেললো, মেয়েটা তো ভালো না। আমি বললাম, মা ভালো না তা তো জানি, কিন্তু আমি তো আর আমি তো জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করতেছি, তা না হলে তো মা আমি এইভাবে বিপদে পড়ে যাব। আমার আম্মা বলে, যাই হোক যেটা হোক বাবা, একটু ভেবে চিন্তায় কাজ করবি, আমি তো কিছু বুঝতেছি না যে আল্লাহ না জানে তোর ভাগ্যে কি আছে। আমার কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বললাম, তখন আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে পারিবারিকভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমেই আমি তখন ওই সাদিয়াকে বিয়ে করি। ওর নাম ছিল সাদিয়া। সাদিয়াকে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমি বাসর ঘরে গেলাম। ওই দেখতে শুনতে অতটা ভালো না, ভালো না বলতে খুবই কালো ছিল এবং একটু আচার ব্যবহার একটু অন্যরকম। তো আমি তাকে বিয়ে করার পরে তার ব্যবহারের মাত্রা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আমার সঙ্গে, আমার আব্বার সঙ্গে, আমার আম্মার সঙ্গে, সবার সঙ্গে মোটামুটি অনেকটা দুর্ব্যবহার করতেছে। খুবই খারাপ ব্যবহার করে। আমার ভাই বোনদেরকে তো দেখতেই পারে না এবং আমার আব্বা আমার কথাও শুনতে পারে না। ও যা করতেছে এইভাবে আসলে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, আমি কি করতে পারি। এমন ভাবনা চিন্তা করতে করতে একটা পর্যায়ে দেখলাম ও প্রতিদিন আমার আম্মার সঙ্গে ঝগড়া করে, প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করে এবং এরকম করে ঝগড়া করতে করতে একদিন আমি তখন বললাম কি, যেহেতু আমি ওই এনজিওতে চাকরি করতেছি, ওই অবস্থার ভিতরে ও তখন বললো কি, একদিন রাগ করে ওর বাপের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আমি বাড়িতে আসছি তখন রাতের বেলায়। আসার পরে দেখলাম ও নাই। পরে আমার ছোট বোনে বলতেছে মায়ের সাথে ঝগড়া করে নাকি চলে গেছে। তো মাও দেখি কান্নাকাটি করতেছে, আমি আর কিছু বললাম না। আমি আব্বারে তখন ডাক দিলাম। আব্বা তো শুয়ে আছে। আব্বারে বললাম, আব্বা, আপনি যে সাদেক আলীর সঙ্গে বিয়ের সময় বলছিলেন যে আমার পল্লী বিদ্যুতে চাকরি হবে, এখন পল্লী বিদ্যুতের চাকরি নিয়ে সাদেক আলী কি বলে? আমার আব্বা বলে, বিভিন্ন জায়গায় তোর কাগজপত্র জমা দিছে, হবে, হচ্ছে, এরকম করে ঘুরাইতেছে। আর এখন তো তার মেয়ের সঙ্গে আমরা ভালো নাই, তো তোর এই চাকরি দিবি কিভাবে? আমার যে ভালো নাই কি, ওই মেয়েই তো আমাদের সঙ্গে খারাপই করতেছে, আমাদের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে এরকম করতেছে, আমরা তো কিছু করতেছি না। আমার আব্বা বলে, এটা কি আর সাদেক আলী বুঝবে? এটা তো সাদেক আলী বুঝবে না। সে তো ভাববে যে আমরা সবাই মিলে তার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেছি বা এগুলো আমরা নিজেরাই করতেছি।
আমি আমার আব্বাকে বললাম যে সাদেক আলী কী ভাববে না ভাববে এইগুলো এখন আর আমাদের দেখা দরকার নেই, ওগুলো আমাদের শোনারও দরকার নেই। এখন তুমি সাদেক আলীর সঙ্গে কথা বলো, সে আমার চাকরির বিষয়ে কতটুকু কী করলো। তো আমি এইভাবে 2 দিন কেটে গেছে, আমি ওকে আর আনতে যাইনি। 2 দিন পর আমার আব্বা বলতেছে যে তুই যা বৌমারে নিয়ে আয়। তো আমি তখন আব্বার কথা শুনে ওই দিন ডিউটির মাঝামাঝি সময় মানে দুপুরবেলা আমি শ্বশুর বাড়িতে গেছি। ওই দিন আবার সাদেক আলীও বাড়িতে ছিল। থাকার পরে মানে আমার শ্বশুর বাড়িতে ছিল। পরে আমি সাদিয়ারে বললাম যে সাদিয়া চলো। ও বলে আমি যাব না। কেন যাব না? ও বলতেছে আমি যাব না, আমি তোমাদের বাড়িতে যাব না। তো আমি বললাম যে তো তুমি কি চাও? ও বলতেছে আমি আমাদের বাড়িতেই থাকবো, যদি আমার সঙ্গে সংসার করতে হয় তাহলে আমি আমাদের বাড়িতেই থাকবো, আর অন্যথায় আমি তোমাদের বাড়িতে যাব না। তো যদি সংসার করতে হয় তার মানে সে তাদের বাড়িতেই থাকবে, আর যদি সংসার না করি তাহলে তাকে আমার কাবিনের টাকা দিতে হবে। যত টাকা কাবিনে বিয়ে করছি ওই ঋণ তো ভাই আমি পরিশোধ করতে পারবো না, আমার দ্বারা তো এটা সম্ভব না। পরে আমি তার বাবার সঙ্গে কথা বলি, মানে সাদেক আলীর সঙ্গে আমার শ্বশুরের সঙ্গে। আমি বললাম যে আব্বা দেখেন এমন এমন ঘটনা। উনি তখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বেটা তোদের কোনো যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? আমার ঋণ পরিশোধ করতে পারিস না বলে আমার মেয়েটাকে আমি তোর কাছে বিয়ে দিছি, আমার মেয়েটাকে দিয়ে এই করাস ওই করাস, মানে যত সব একদম কাঁচা কাঁচা মিথ্যা কথা উনি আমাকে বলতেছে। আমি তো জানি সবই হচ্ছে সাদিয়া ওনাকে বলছে এবং উনি আমাকে বলতেছে। আমি আর কোনো কিছু বললাম না, মানে কথা বাড়াইলাম না। কথা বাড়াইলে তো ভাই কথা আরও বাড়বে, বাড়াইলাম না, ঠিক আছে। তাই বললাম যে আব্বা আপনি তো আমার চাকরির বিষয়ে কথা বলছিলেন, কোন জায়গায় বলছিলেন যে আমার চাকরি বাকরি কিছু হবে কিনা? উনি তখন ডিরেক্টলি আমাকে বলতেছে না তোর কোনো চাকরি হবে না। তাই বললাম যে চাকরি হবে না এটা কি কথা বলতেছেন? আপনি তো আগে বলছিলেন যে আমাকে পল্লী বিদ্যুতে চাকরি দেবেন। উনি বলে না না না, পল্লী বিদ্যুৎ এখন কোনো লোক নিচ্ছে না, আর আমি তো তোদের কাছ থেকে অনেক টাকা পাইতাম, মোটর সাইকেলের টাকা তো আমি পাইতাম, সেই টাকা তো আমি মাফ করে দিয়েছি, আর কত লাগবে? মানে উনিও খুব খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে। তো এরকম করে তখন আমি মাঝে মাঝে সাদিয়ার কাছে যাইতাম, মাঝে মাঝে বাড়িতে থাকতাম, এইভাবে যাতায়াত করতাম। আমার আব্বা আমার সাদিয়ার 3 বোন ছিল, সাদিয়া সবার বড় আর ওর ছোট 2টা বোন আছে। তো মাঝে মাঝে আমার আব্বা বলতেছে যে কি আর করবি এখন, যেভাবে আছে এভাবেই চলতে দে, চাকরি হলে হলো না হলে নাই, এবং তুই যেটা আছিস ওইটাই তুই কর। তুই তখন তো ভাই আমি নিরুপায়, যার জন্য আমি ওকে নিয়ে কোনো রকমে এনজিও চাকরিটা করতেছি আর সংসার করতেছি, দিন রাত পার করতেছি। আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে আল্লাহ যত দ্রুত সম্ভব হয় আমার জীবনে একটু সুখের স্পন্দন এনে দেওয়া আল্লাহ, এত কষ্ট আর সহ্য হয় না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি হঠাৎ করে আমি মানসিকভাবে টেনশন করতে করতে অনেকটা শুকিয়ে যাচ্ছিলাম। আমার হরমোন সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেছে। এরপরও আমি সংসার করতেছি, ওর কাছে যাইতেছি আসতেছি, এই করতে করতে আলহামদুলিল্লাহ আমি একটা সুখবর পাইলাম যে আমার ওয়াইফ সাদিয়া গর্ভবতী হয়েছে, মানে সাদিয়ার পেটে বাচ্চা আসছে। এটা জানার পরে তো আমার সুখের কোনো সীমা নাই। আমার সুখের কোনো সীমা নাই যে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এর পেটে বাচ্চা আসছে, তাহলে এর থেকেও সুখবর তো আমার আর কিছু হতে পারে না। তো আমি ঠিকঠাক মতো কাজকাম করতেছি, চলতেছি, যেহেতু ওর বাবু আসছে তাহলে হয়তো ভালো কিছু একটা ঘটবে। এরকম করতে করতে সাদিয়ার ঘরে তখন একটা ছেলে সন্তান হয়, মানে আমার একটা ছেলে হয়। তো এই ছেলে হওয়াটার পরে মানে আমার ছেলে যেদিন হয় তার প্রায় 20-25 দিন পরে একদিন কাজ করতে করতে আমি অফিসের মধ্যে ঢুলে পড়ে যাই, মানে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমাকে হসপিটালে ভর্তি করা হয়, ওখানে কয়েকদিন হসপিটালে থাকি। তো আমার সঙ্গে পড়াশোনা করছে আমার একটা বন্ধু আছে, ও আবার MBBS ডাক্তার, চর্ম ও যৌন ও ভালো মানের খুব ডাক্তার। আবার আমি শারীরিকভাবে অনেকটা দুর্বল, আমার ওয়াইফের সঙ্গে ঠিকমতো থাকতে পারি না, শারীরিকভাবে আমি অনেকটা অক্ষম। তো তখন আমি করলাম কি আমার ওই বন্ধুর কাছে গেলাম, গিয়ে তারা আমি বললাম যে দোস্ত আমার তো এই সমস্যা, এখন আমার ওয়াইফের সন্তান হয়েছে, আজকে আমার সন্তানটার কয়েক মাস, আর আমি এইভাবে সমস্যার মধ্যে আছি, আর এটার একটা সমাধান কি? মানে আমি তখন একদম শুকিয়ে গেছি, কালো হয়ে গেছি, এবং যেই মানে সর্বদিক থেকে তখন আমি খুবই উইক। পরেও আমাকে কয়েকটা পরীক্ষা দিল এবং পরীক্ষাগুলো দেওয়ার পরেই আমাকে তখন বললো যে ঠিক আছে আজকে চলে যা, তুই কালকে এসে রিপোর্ট নিয়ে যাস, আমি তোকে ওষুধ দিব। এর পরের দিন আমি গেলাম হচ্ছে রিপোর্টের জন্য গেছি। পরে ও আমাকে বলতেছে যে দোস্ত তোর একটা কথা জিজ্ঞেস করি, এবং তোর কি কোনো সন্তান হয়েছে? আমি বললাম হ্যাঁ আমার একটা ছেলে সন্তান হয়েছে, আজকে এত মাস। ও আমাকে বলে আমি তোর রিপোর্টে যা দেখলাম তোর তো কোনো সন্তান হওয়ার কথা না। আমি বললাম মানে এটা তুই কী বললি? ও বলে হ্যাঁ আমার রিপোর্ট বলতেছে যে তুই কখনো বাবা হতে পারবি না, তোর তো সন্তান হওয়ার কথা না। আমার কাছে তো মনে হচ্ছে যে যে সন্তানটা দুনিয়াতে আসছে এটা তোর সন্তান না। তখন আমি বলতেছি এটা তুই কী বলিস? ও বলে আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ তোর রিপোর্ট বলতেছে যে তুই কখনো বাবা হতে পারবি না এবং জীবনে কখনোই হতে পারবি না, তোর অনেক বড় ধরনের সমস্যা আছে। ওর কথা শুনে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, জি আল্লাহ এটা কী ধরনের কথা, যে সন্তানকে আমি এত আদর করতেছি, কোলে পিঠে করতেছি এবং এত কিছু করতেছি, এই সন্তান নাকি আমারই না।
তারপরে সে আমাকে বলতেছে, তুই শিওর হওয়ার জন্য একটা কাজ করতে পারিস, যে কোনোভাবে হোক বাচ্চাটাকে যদি একদিন তুই আমার মেডিকেলে নিয়ে আসিস, তাহলে আমি বাচ্চাটার সঙ্গে তোর ডিএনএ ম্যাচ করে দেখবো যে এটা আসলে তোর সন্তান কিনা। তো এটা বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই কাজটা যত দ্রুত পারিস কর, এবং করলে পরে আমি এর একটা সমাধা পাবো। এরপরে হলো কি, আমি বাচ্চাটাকে যেভাবেই হোক আমার ওই বন্ধুর কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ও বাচ্চার সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করাইছে এবং ডিএনএ টেস্ট করাইছে। টেস্ট করার পরে রিপোর্ট আসছে যে নেগেটিভ, মানে আমার বাচ্চার সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করে নাই, তার মানে এটা আমার বাচ্চা না। তখন আমাকে বলে যে আমি তো আগেই বলছিলাম যে এটা তোর সন্তান না, এখন তো তুই মোটামুটি শিওর হয়ে গেলি যে এটা তোর সন্তান না। আমি তখন ভাই আর মানে বুঝতে পারতেছিলাম না যে কি বলবো, বন্ধুর সামনেও এমনটা অপমানিত হলাম। পরে বাচ্চাকে নিয়ে আসছে, আইনা বাচ্চার মায়ের কাছে দিছি। আর বাচ্চার মা মানে সাদিয়া তো এমন একটা মেয়ে, ওর তো কোনো কিছু বলা যাবে না। ওরে কোনো কিছু বলার আগেই ও আমার গলা চিপে ধরতে চায়, আমাকে মারতে চায়, আমার সঙ্গে এতটা দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। সেক্ষেত্রে যদি আমি একবার ওকে বলি যে তোমার পেটের সন্তানের বাবাকে বা এই বাচ্চার বাবাকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে তো ও আর আমাকে আস্ত রাখবে না। ওরে আমি আর কোনো কিছু বলতেছি না, মনটাও খুব খারাপ, অলওয়েজ কান্নাকাটি করি, মানে সারাক্ষণই কান্নাকাটি করি, কোনো কিছু ভালো লাগে না। এই করতে করতে আমি তখন আমার অফিসের ইয়েদেরকে বললাম যে আমার এখানে কাজ করতে ভালো লাগে না, আপনারা আমার অন্য কোথাও ট্রান্সফার করেন, আমাদের এনজিওর বিভিন্ন শাখা আছে। এরপরে তারা তখন করলো গিয়ে আমাদের গ্রাম থেকে পাশের একটা, মানে পাশের বলতে অনেক দূরের একটা বিন গ্রামে তখন আমার চাকরিটা ট্রান্সফার করলো। তো ট্রান্সফার করার পর আমি তখন সাদিয়াকে বললাম আমাদের চাকরি তো ওখানে চলে গেছে, আমি এখন থেকে ওখানে ডিউটি করব। ও বলে করো। এবং সাদিয়ার যে ওর বাড়ির একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সেটাও আমি জানতে পারছি, এবং বেশ কয়েকবার আমি হাতে নাতেও এটা ধরছি বা আমি দেখছি। বাট আমি কোনো প্রতিবাদ করতে পারি না। কিছু বললেই তার একটাই কথা, তো ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমি যদি খারাপ আমরা ছেড়ে দাও, কিন্তু ছাড়তে হলে তো আমার কাবিনে টাকা লাগবে। আর ওর বাবা যে প্রভাবশালী, ওর বাবার সাথে তো আমি আর পারবো না। পরে এই মনে দুঃখে কষ্টে আমি তখন পাশের একটা বিন গ্রামে চলে গেলাম। আমি সেখানে তখন ওই আমাদের এনজিওর একই শাখায় তখন কাজ করতেছি। এভাবে কাজ করতেছি, দিন রাতগুলো কাটতেছে। তখন হচ্ছে আব্দুল আলী বলে একজন লোক আছে, মানে আমি তাদের বাড়িতেই ভাড়া থাকতাম। ভাড়া থাইকে আমি সে অফিসে কাজ করতাম। ওনার নাম ছিল আব্দুল আলী। তো ওই আব্দুল আলী একটু সহজ সরল টাইপের মানুষ ছিল, মোবাইল টোবাইল খুব ভালো একটা বুঝতো না। এবং তার ওয়াইফ ছিল, সেও খুব সহজ সরল, তারা মোবাইল টোবাইল অত কিছু বুঝে না। তাদের একটা মেয়ে থাকে হচ্ছে সৌদি আরবে, মানে মেয়েটা ওইখানে কাজের বিষয়ে গেছে, ওখানে কাজ করে। মেয়েটা মাঝে মাঝে ফোন করতো তাদেরকে, ফোন করার পরে মোবাইলের বিভিন্ন সমস্যা হতো, তারা বুঝতো না, তারা আমার কাছে নিয়ে আসতো। তা আমি যেহেতু এনজিওতে কাজ করি, তাদের বাড়িতে ভাড়া থাকি, তখন আমি মাঝে মাঝে মোবাইল ধরতাম বা দেখতাম, এবং আমি এভাবে মেয়ের সঙ্গে বাপের কথা বলাই দিতাম। আর ওনাদের মোবাইলটা বেশিরভাগ সময় আমি আমার কাছে রাখতাম, আমার বিভিন্ন কাজে ব্যয় করতাম। আর আমি যেহেতু তাদের ঘরে আছি, তারা নিজেরাও আমাকে তাদের সন্তানের মতো দেখতো, মানে তাদের পেটের সন্তান যেরকম ওই সন্তানের মতো আমার কাছে মানে আমাকে দেখতো। 2 মাস পর্যন্ত তারা আমার কাছ থেকে ভাড়া নিয়েছে, এবং 2 মাস পরে তারা সম্পূর্ণভাবে আমার কাছ থেকে ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছে। মানে আব্দুল আলী সহ তার ওয়াইফ বলতেছে যে মোশাররফ, তোমার ভাড়া দেওয়া লাগবে না, তুমি আমাদের বাসায় এমনিই থাকো, আমরা তোমার কাছ থেকে ভাড়া নিব না। তো তারা তখন আমার কাছ থেকে ভাড়া নিত না, আমি এমনিই থাকতাম। তো এইভাবে তখন এই মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে বলতে মানে আব্দুল আলীর যে বউ ছিল, তার বউর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। তো আমি সবসময় মন খারাপ করে বসে থাকি, তাদের সঙ্গে কথাবার্তা বলি। তো একদিন ওই মহিলাকে আমি আমার মা ডাকতাম, আব্দুল আলীকে বাবা ডাকতাম। তো ওই মহিলা একদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে মোশাররফ, সারাক্ষণ তুমি মন খারাপ করে থাকো, তোমাকে দেখলে মনে হয় যে তোমার মনে মেঘ জমে আছো, তুমি আম্মুর কাছে একটু বলো তো কি হয়েছে তোমার, কেন এতটা মন খারাপ। তো যখন উনি আমাকে এভাবে বারবার জিজ্ঞেস করতো, আমি তখন একটা সময় আমার ভিতরের কথাটা তাকে জানাইলাম যে এমন এমন ঘটনা, আমাকে এইভাবে বিয়ে দেওয়া হয়েছে বা বিয়ে করানো হয়েছে, আমার ওয়াইফের এই সমস্যা। সব কিছু জানার পরে তখন এই মহিলাটা খুব মন খারাপ করে আমার দিকে তাকালো, তাকিয়ে বলতেছে, যার ঘরে শান্তি নেই তার গোটা দুনিয়াটাই অন্ধকার। যেহেতু তোমার ঘরের ভিতরে শান্তি নেই, তার মানে তোমার কাছে দুনিয়াতে আর কোথাও তুমি সুখ পাবা না। আগে ঘরের শান্তি ঠিক করো, এরপরে পরের চিন্তা। তো এগুলো করতে করতে আমি তার সঙ্গে কথাবার্তা বলি, সে আমার সঙ্গে কথাবার্তা বলে। এইভাবে কথাবার্তা বলা বলে একটা পর্যায়ে উনি নিজে আমাকে বলতেছে, মানে আব্দুল আলীর ওয়াইফ নিজে আমাকে বলতেছে যে মোশাররফ, তোমার তো আমাদের অনেক ভালো লাগছে, তোমরা তুমি আমারে মা বলে ডাকো, এরপরে আমার আলোর বাবারে তুমি বাবা বলে ডাকো, সব কিছু মিলে আমার তোমার অনেক ভালো লাগছে। আমার মেয়েটা সৌদি আরবে বাসায় কাজ করে, এবার যদি মেয়েটা দেশে আসে, আমি চিন্তা ভাবনা করছি যে আমার মেয়েটাকে আমি একটা বিয়ে দিয়ে দিব।
যেহেতু তুমি মানুষ হিসেবে ভালো বা তোমার সাথে কথাবার্তা বলে আমার ভালো লাগছে, আমি চিন্তা করতেছি আমার মেয়েটারে আমি তোমার কাছে বিয়ে দিব। তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করতে রাজি আছো? যখন উনি আমাকে এটা বললো, আমি মানে তার মুখের দিকে তাকায় আছি। আমি বললাম যে, আপনি এটা কীভাবে বলতেছেন? আপনি তো সবই জানেন যে আমার পারিবারিক অবস্থা। আমি তো অলরেডি একটা বিয়ে করছি এবং আমার বউ আছে। আমার মানে যদিও এটা আমার বাচ্চা না, তারপরেও আমার ওয়াইফের কাছে একটা বাচ্চা আছে। আর আমার এই পারিবারিক অবস্থার ভিতরে আপনি কীভাবে বলতেছেন? এটা কি সম্ভব? উনি বলল, তোমার সমস্যাটা কোথায়? তুমি তো আমাকে আগেও বললা যে তোমার বউকে তুমি ছেড়ে দিতে চাও। আমি বললাম, তা ছেড়ে দিতে চাই বললেই কি আর ছেড়ে দেওয়া যাবে? আমার কাবিনের টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে, আমি এগুলো কই পাবো? উনি বলে, তোমার কাবিনের যে টাকা লাগবে সে টাকা আমরা দিব। আমরা যদি সেই টাকা দিই তাহলে কি তুমি মেয়েটাকে ছেড়ে দিবা? আমি বললাম, আমি আপনাদের কাছ থেকে টাকা নিব? বলে, হ্যাঁ, আমরা তোমার টাকা দিব। মেয়েটা যেহেতু খারাপ, তুমি আমাদের কাছ থেকে টাকা নিয়ে মেয়েটার কাবিনের টাকা দাও, দিয়ে তোমার মেয়েটাকে ছেড়ে দাও। এবং ছেলেটাকে যদি তুমি আনতে চাও ভালো, আর যদি নাও আনো তাতেও সমস্যা নেই। আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দেবো। আমরা তোমাকে জামাই হিসেবে আমাদের ঘরে সারা জীবন রাখতে চাই। এই কথা বলার পরেই আমি তখন বললাম যে, ঠিক আছে, আমি আপনাদেরকে জানাবো। আমি আমার পরিবারের সঙ্গে একটু আলোচনা করি। পরে আমার মাকে আমি বিষয়টা জানালাম যে, মা, এমন এমন ঘটনা, আমি যেখানে চাকরি করি সেখান থেকে এমন একটা প্রস্তাব পাইছি। আমার মা বলে, এটা তো বেশ ভালো প্রস্তাব। এরকম প্রস্তাব তো তোর পাওয়ার কথা না। তো আল্লাহ হয়তো তোর দিকে ফিরে তাকাইছে বা তোর ভাগ্যটা হয়তো ভালো, এই জন্য তুই এমন একটা প্রস্তাব পাইছিস। তাইলে বাবা, এই প্রস্তাবটা ডিনাই করিস না, এটা নিয়ে আর অবহেলা করিস না। তুই বাবা এটা ইমিডিয়েটলি করে ফেল, এখনই করে ফেল এবং এটা নিয়ে তুই সামনের দিকে যা। তাই আমার আব্বা তখন এই সাদেক আলীর সঙ্গে কথা বললো যে, এমন এমন ঘটনা, আপনার মেয়ে তো আমার বাড়িও আসে না, আমার ঘরেও আসে না। আর আমার ছেলে গেল, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে ঠিকমতো কথা বলে না। আর সম্পর্কটা তো এমন এমন চলতেছে, আপনার মেয়েরও অবৈধ সম্পর্ক আছে, এটা আপনারাও জানেন, আমিও জানি, বা মহল্লাবাসীও জানে। এখন এর মাঝে একটা ছাড়াছাড়ি করে ফেলে আমার ছেলেকে আমি অন্যত্র বিয়ে করাই। তখনই ওই সাদেক আলী বলল, যদি আমার মেয়েকে ছাড়তে হয় তাহলে আমার কাছ থেকে যে টাকা নিছো সেই টাকা ফিরিয়ে দাও। আমার আব্বা তো স্ট্যাম্পের উপরে টাকা নিছে। আমার স্ট্যাম্পের উপরে যে টাকা নিছো আমার ওই টাকা দিয়ে দাও। তোমার বড় মেয়ের বিয়ে দিতে যে টাকা নিছো সেই টাকা দিয়ে দাও। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমার করতে হবে, আমার মেয়েকে ছাড়তে হলে আমার মেয়ের যে কাবিনের টাকা আছে সেই টাকা দিতে হবে। আর আমার যে মানে নাতনি আছে, সেই মানে আমার যে নাতি আছে, ওই নাতির সারা জীবন ভরণ পোষণ দিতে হবে। এগুলো বলার পরে আমি তখন সাদেক আলীকে, আমার আব্বাকে এগুলো বললাম, তো সাদেক আলীকে আলাদা ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে, ঠিক আছে, আপনার কথা আমি মানলাম। আমি আপনার মেয়েকে কাবিনের টাকা দিব। যেহেতু আমি তাকে ছেড়ে দেবো, কাবিনের টাকা দিব। সারা জীবন আপনি যে ছেলেটার ভরণ পোষণ আমাকে দিতে বলতেছেন, এটা তো আমার ছেলে না। উনি বলে, এই বেটা তুই কি বললি? তুই আমার মেয়েকে কলঙ্ক দিচ্ছিস? আমি বললাম, না, কলঙ্ক না, আমি একবারই কলঙ্ক দিচ্ছি না। এই ছেলেটা আমার না, আপনার মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আমি এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, চেয়ারম্যান, মেম্বার, সবাইকে জানাবো এবং জানিয়ে শুনিয়ে এরপরে ওই বাচ্চার সঙ্গে আমি আমার ডিএনএ পরীক্ষা করাবো। যদি ডিএনএ ম্যাচ না করে আমার সঙ্গে, তাহলে আপনি কি করবেন? একথা বলার পরেই বেটা তখন নিচের দিকে তাকায় আছে। তাকায় থেকে বলতেছে যে, তাহলে তুই কি বলতে চাস? আমি বললাম যে, আমি কোনো কিছু বলতে চাই না। আমি আপনার মেয়ের কাবিনের টাকাও দিতে পারবো না। আর আপনার মেয়ে আমাকে স্বেচ্ছায় ছেড়ে দিবে। যদি না ছাড়ে, আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার নিয়ে আপনার নামে মেয়াল ডাকবো, দরবার ডাকবো। উনি বলে, হ্যাঁ, তুই কি করতে পারবি কর। আমার এটা তোর সন্তান, আমার মেয়ে কেন অবৈধ সন্তান নেবে? আমি বলছি, ঠিক আছে, যদি আমার সন্তান হয়ে থাকে তাহলে তো আমার কোনো কথাই নাই। আমি পুরোপুরিভাবে আপনার সব কথা মেনে নিব। আর যদি আমার সন্তান না হয় তাহলে আপনি কি করবেন? এইভাবে কথাবার্তা বললাম। দুপুরবেলা বলে আমি ঘরে আসছি। রাত্রে 10:30 কি 11টার দিকে তখন এই বেটা করলো কি, মানে সাদেক আলী করলো কি, তার বাড়ির একটা লোকের দিয়ে আমার খবর দিছে। তা আমি বললাম যে, আমি এত রাতে যাবো না, কারণ সে খারাপ মানুষ, কি করে ফেলে তার তো ঠিক নেই। আমি সকালবেলা যাব। পরের দিন সকাল 8টা বাজে আমি তার বাড়িতে গেছি। যাওয়ার পরে সে আমারে তার ড্রয়িং রুমের ভিতরে ডেকে নিয়ে বলতেছে যে, মোশাররফ, তুমি কি চাও? আমি বললাম যে, আমি কি চাই এটা আপনি ভালো করেই জানেন। আমি আপনার মেয়ের সঙ্গে থাকতে চাই না এবং তার সঙ্গে থাকার কোনো সুযোগ নেই আমার। আমি চাই আপনার মেয়ে, যেহেতু আপনি আপনার মেয়েকে আমার জীবন থেকে সরায় দেন, আমি আরেকটা বিয়ে শাদী করবো আমার পরিবারের জন্য। আর যে সন্তানটা আমার না, আমি এই সন্তানের কোনো ভরণ পোষণ দিব না। এটা আপনাকেই মেনে নিতে হবে। এখন আপনি যদি না মানেন, তাহলে আমি গ্রামে 10 জন ডাকবো, এটা নিয়ে আমি মেল দরবার করব। উনি বলে, আচ্ছা ঠিক আছে। আমি মেনে নিলাম যে, ঠিক আছে, সন্তান তোমার না বা আমার মেয়েকে তুমি কাবিনের টাকা দিবা না। কিন্তু তোমার আব্বা বিয়ে করার সময়, তোমার বড় বোনকে বিয়ে দেওয়ার সময় আমার কাছ থেকে যে টাকা নিয়ে গেছিলা, ওইটা তো আমার কাছে স্ট্যাম্প আছে, আমার সেই টাকা দিবা না? আমি তখন বললাম, হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি সে টাকা দিতে পারি, তাই তুমি সেই টাকা দাও। তাই আমি বললাম, ঠিক আছে, আপনার মেয়ে আগে আমাকে ছেড়ে দেখ, আমি আপনাকে টাকা দিব। এই কথা বলার পরেই তখন এই সাদিয়ার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে।
তালাক হয়ে যাওয়ার পরে কাবিনের টাকা না দিয়ে আমি ওই সাদেক আলীর কাছ থেকে আমার আব্বা যে টাকা নিয়ে গেছিল সুদে আসলে সেই সম্পূর্ণ টাকাটা পরিশোধ করলাম। আর এই পুরো টাকাটাই দিয়েছে আব্দুল আলী, মানে আলোর বাবা, যে আলো সৌদি আরবে থাকে। এই মেয়েকে ছেড়ে দিয়ে আমার পরিবারটাকে আমি একটু ঠিকঠাক করলাম, করে আমি আবারও পুনরায় ওদের বাসায় গেলাম। ওদের বাসায় থাকতেছি। এরই মাঝে আলো তখন বিদেশ থেকে আসতেছে, এবং আলো বিদেশ থেকে আসার আগে তার আব্বা আমাকে বলতেছে, একটা কাজ করেন, আমি আর আসবো না সৌদি আরবে। আমার এখানে কাজ করতে ভালো লাগে না, অন্যের বাসায় কাজ করাটা ভালো লাগে না। আমি যে মালিকের কাজ করতেছি সে মালিকটা অনেক ভালো, আমি সেই মালিকের কাছ থেকে একটা ভিসার ব্যবস্থা করব। আপনারা মোশাররফকে বলেন আমার জন্য তার পাসপোর্টটা পাঠাইতে, আমি তার একটা ভিসার বন্ধ ব্যবস্থা করে আমি দেশে যাব। এই কথা তখন আলোর আব্বা আম্মা আমাকে বলতেছে যে একটা কাজ করো, তুমি পাসপোর্ট কপিটা আলোর জন্য পাঠাও, আলো তোমার ভিসার একটা বন্ধ ব্যবস্থা করে তারপরে আলো দেশে ফিরবে, এবং সে দেশে ফিরে এরপরে আর সে বিদেশে যাবে না, সে সংসার করবে। মানে আমার কাছে মনে হয় কি তখন আমি মেঘনা চাইতে বৃষ্টি পাচ্ছি, মানে যেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল, আমি সেই জিনিসগুলোই তখন খুব ইজিতে পেয়ে যাচ্ছিলাম। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, আমি তাহলে পাসপোর্ট করব। পরে আমি ইমিডিয়েটলি পাসপোর্ট করলাম, এবং পাসপোর্ট করে আমার পাসপোর্ট কপি তখন আমি আলোর জন্য পাঠাই। আলো তখন সেই পাসপোর্ট সৌদি আরবে নিয়ে যায়, নিয়ে গিয়ে সে যেখানে কাজ করতো সেখানে জমা দেয়, এবং তাদের বাসা থেকে তখন তারা আমার জন্য একটা ড্রাইভিং ভিসা ব্যবস্থা করে, এবং ওই ড্রাইভিং ভিসা নিয়েই আলো তখন বাংলাদেশে ফিরে আসে। এবং বাংলাদেশে আসার পর আমি আলোকে দেখি, মানে আমার চিন্তা ভাবনা পুরোপুরি পাল্টে যায়। এত কষ্টপ্রাপ্ত একটা মানুষ আমি, যার সারাটা জীবনে কষ্টে কষ্টে কাটছে, অথচ সেই মানুষটা দেখার মতো একটা বউ পাইলাম। মানে আলো দেখতে শুনতে খুবই সুন্দর ছিল। এখানে মিথ্যে বলে লাভ নাই, আলোরও কিন্তু একটা বিয়ে হয়, এবং সেই স্বামীটার সঙ্গে আলোর বোঝাপড়া হয় না, ভালো হয় না, এবং সেখান থেকে স্বামীর সঙ্গে আলোর তালাক হয়ে যায়, এবং এরপরে আলো সৌদি আরবে চলে যায়। এক বাপের এক মেয়ে হওয়ার পরেও সৌদি আরবে যায়। তো তারপরেও ফিরে আসে, এবং আসার পরে আমি আলোকে যতটুকু দেখলাম, ও যথেষ্ট শান্ত স্বভাবী একটা মেয়ে। এবং আলোকে দেখার জন্য আমার আব্বা আম্মা, ছোট বোন, আমার ছোট ভাই, আমার বড় বোন সবাই আসে, এবং তারা প্রত্যেকে আলোর প্রশংসা করে যে না, এমন বউ যদি হয় তাহলে তো আর কোনো চিন্তাই নেই, আর কোনো কথাই নেই। আমার আব্বা এক বাক্যে বলতেছে যে এই মেয়েটার আমি আমার ছেলেকে বিয়ে করাবো, আর কোনো কথা নেই। তারপরে আলোর সঙ্গে আমার পারিবারিকভাবে ধুমধাম করে আনন্দ ফুর্তির মাধ্যমে আলোর সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হলো। এবং আলোর সঙ্গে বিয়ে শেষ করার পরে আলো তখন আমাকে বলতেছে যে এবার তাহলে আপনি চলে যান, আমি আর বিদেশে যাব না, আর ওখানে যেতে আমার ভালো লাগে না, অন্যের বাসায় কাজ করা, মানুষের বাসায় থাকা, এই সব কিছু আমার কাছে একটু অন্যরকম মনে হয়, এবার আমি আপনাকে পাঠিয়ে দিব। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি মনে করো আমার যাওয়া উচিত বা আমাকে পাঠিয়ে দিবা, তাহলে আমি গেলাম, কোনো সমস্যা নাই। আলোর সঙ্গে কথাবার্তা সব কিছু ফাইনাল করে ডকুমেন্ট পাঠাল, মানে আমার ভিসা তো আলো নিয়ে আসছে। পরে আমি একসঙ্গে মানে আলোকে বাংলাদেশে রেখেই তখন আমি সৌদি আরবে চলে যাই। তবে আলোর একটা বিষয় কি, ও আমাকে বলছে যে আমি কিন্তু আপনাদের বাড়িতেই থাকবো, আমি কিন্তু আমার আব্বা আমার সঙ্গে থাকবো না, যেহেতু আমার বিয়ে হয়েছে, সো আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো। ও যথেষ্ট বুঝের একটা মেয়ে ছিল, মানে অনেক বুঝতো। এরপরে সে করলো কি, আমার আব্বা আমার সঙ্গে থাকতে শুরু করলো। ও আমার আব্বা আমার সঙ্গে থাকতেছে, আর এদিক দিয়ে আমি তখন সৌদি আরবে চলে গেছি। আর আলোর আব্বা আম্মা তখন তারা একাই থাকতেছে, এবং তাদেরও কোনো অভিযোগ নাই যে তাদের মেয়ে তাদেরকে ছেড়ে আমার বাড়িতে থাকতেছে। তখন ভাই সুখের কোনো সীমা নাই। আমি যে মালিকের চাকরি করতাম তারা সবাই আলোকে ভালোবাসতো, আলোকে নিজের মেয়ের মতো দেখতো। আমি যাওয়ার পরে আমাকে ড্রাইভিং লাইসেন্স বের করে, এবং আমাকে ড্রাইভিং চাকরি দেয়, তাদের বাসায় রাখে, মাস শেষে ভালো টাকা বেতন দেয়। মানে এই যে আমার জীবনে এখন যে পরিবর্তনগুলো আসছে বা এখন আমি যা দেখতেছি, তা আমার কাছে নিতান্তই মনে হচ্ছে যে এইটা যেন আমার একটা ঘুমে দেখার স্বপ্ন। আমি ঘুমাচ্ছি আর স্বপ্নে দেখতেছি, হয়তো ঘুম থেকে উঠে আমি দেখবো যে আমার জীবনে এখনও সেই সাদিয়া নামের কাল বৈশাখী সাপ, মানে কাল সাপটা রয়ে গেছে, বা আমার জীবনে এখনও সেই মানে যন্ত্রণাগুলো রয়ে গেছে। তবে যখনই আমি আমার আলোকে পেলাম, তখনই আমার অতীতটা আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। সৌদি আরবে গেলাম, টাকা পয়সা ইনকাম করতেছি, দেশে পাঠাইতেছি, আলো সহ আমার আব্বা আম্মা সবাই তখন বিন্দাস ভালো আছে। এই করে সময়গুলো কাটতে কাটতে আস্তে আস্তে করে দিন রাতগুলো কাটতেছে, আমি ওখানে আছি। তখন কিন্তু আলোর ঘরে কোনো সন্তানাদি হয়নি, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো এই করতে করতে আমার ছোট যে ভাইটা আছে, ও তখন একটা চাকরি করতো, আমাদের এলাকাতে একটা চাকরি করতো। আর ছোট যে বোনটা আছে, যেটা একেবারে ছোট, ওই ছোট বোনটাকে তখন বিয়ে দিয়ে দিই। বোনটা তার শ্বশুরবাড়িতে চলে যায়। আমার ভাই, আমার ওয়াইফ আর আমার আব্বা মা তখন তারা একসঙ্গে এক বাসায় থাকে।
তো তখন আমি সৌদি আরবে আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, পরিবার চালাইতেছি। এই করতে করতে আশেপাশের অনেকের সঙ্গে মোবাইলে কথা বলি, অনেকের সঙ্গে কথাবার্তা হয়। এরকম করে কথাবার্তা বলতে বলতে আমারই এক বন্ধু আছে, ও আবার আমার সঙ্গে খুব মানে ভালো একটা বন্ধু, নাম হচ্ছে তাজুল। তাজুল একদিন আমারে বলতেছে যে, "দোস্ত, তোরে একটা কথা বলি, এখন কিভাবে বলবো আমি ঠিক বুঝতেছি না, তুই কথাটা কিভাবে নিবি? যদি খারাপভাবে না নিস তাহলে আমি তোরে বলি, কারণ এই জিনিসটা হয়তো আরো মানে বেড়ে যাবে, বেড়ে যাওয়ার আগে তুই এটা কমিয়ে ফেল।" আমি বললাম যে, "তাজুল, ঠিক আছে, বল দোস্ত, সমস্যা নেই, কী?" পরে আমাকে বলতেছে যে, "তোর ওয়াইফ আলোর সঙ্গে তোর ছোট ভাইয়ের একটা অবৈধ সম্পর্ক আছে, এবং এই অবৈধ সম্পর্কের বিষয়টা তোর আব্বা আম্মাও জানে, এলাকাবাসীও জানে, পাড়া প্রতিবেশীও জানে, সবাই জানে। কিন্তু এটা নিয়ে কেউ কোনো মুখ খুলতেছে না বা কেউ কোনো কথা বলতেছে না। সুতরাং আমার কাছে জিনিসটা অবাক লাগতেছে যে এটার একটা কি করা যায়? মানে তুই এটা কি করবে আমাকে এটা বলতেছে।" তারপর আমি বললাম যে, "আমার ছোট ভাইয়ের সঙ্গে আমার ওয়াইফের সম্পর্ক, এটা তো আসলে হতে পারে না। এটা কি ধরনের কথা?" ও বলতেছে, "হ্যাঁ, সবাই এটা বলাবলি করতেছে যে এরকম, এরকম ঘটনা। এখন এটা তুই কিভাবে মানে কিভাবে কি?" আমি বললাম যে, "না, এটা পুরোই মিথ্যা কথা। এটা পুরোই মিথ্যা কথা। আমার মানে ভাই এরকম হতেই পারে না।" তারপরেও আমি তখন বললাম যে, "ঠিক আছে, আমি আমার আব্বা-আম্মার সঙ্গে কথা বলব।" আমার আব্বা-আম্মা তখন বলতেছে, "এটা পুরোই মিথ্যা কথা, এবং এলাকার মানুষ আমরা সুখে আছি, শান্তিতে আছি, এগুলো সহ্য করতে পারে না। আমরা ভালো আছি, এটা তাদের সহ্য হয় না। এইজন্য তারা তোদের ২ ভাইয়ের মাঝে একটা ঝামেলা লাগাই দিছে, এটা করতেছে, এবং এটা এলাকার মানুষের একটা খারাপ কথা।" তারপরে আমি আমার মাকে বললাম যে, "মা, মানে আমার ভাই তো এখন বড় হইছে বা এখনো চাকরি করে, তাহলে ও বিয়ে করে না কেন? একটা কাজ করো, ওকে বিয়ে করাই দাও। ওকে বিয়ে করাই দাও, আর ওকে যদি তুমি বিয়ে না করাও তাহলে আমি আমার বউ আলোকে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিব।" মানে যেহেতু প্রবাসে থাকে, আমার ভিতরে একটা ইঁদুর ঢুকিয়ে দিছে, এবং সেই থেকে আমার মনের ভিতরে তো প্রচুর রকমের সন্দেহ বাসা বাঁধছে যে না, যে পৃথিবীতে যা কিছু রটে তা কিছু না কিছু হলেও তো বটে, এবং সত্যতা ছাড়া তো আর কিছু নেই। এটা তো আর একেবারে আজগুবি মিথ্যা কথা হতে পারে না। আমি বললাম যে, "না, অবশ্যই কিছু না কিছু সত্যতা এখানে আছে।" তারপর আমাকে বলতেছে যে, "না, না, না।" আমার মা বলতেছে না। আমি বলছি, "ঠিক আছে, তাইলে তোমাকে আমি একটা শর্ত দিলাম। হয় তুমি আমার ভাইকে ইমিডিয়েটলি হচ্ছে বিয়ে করাই দাও, আর না হলে আমি আমার বউকে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিব।" শেষ পর্যন্ত আমার মা বলতেছে, "আচ্ছা, ঠিক আছে, তুই যদি এটাই বলিস তাহলে এটাই করবো, আমি তোর ভাইয়ের বিয়ে করাই দিব।" তাই যে, "ঠিক আছে, তাহলে ভাইয়ের বিয়ে করাও।" পরে আমার ছোট ভাইরে আমার আম্মা দেখে শুনে একটা ভালো বিয়ে করায় দেয়, এবং বিয়ে করায় দেওয়ার পরে আমার ছোট ভাই তখন করলো কি, সে যে এলাকাতে বিয়ে করছে সেই এলাকা থেকে তার অফিস অনেকটা কাছে, না অনেকটা কাছাকাছি। ওই তখন আমার আব্বা আমাকে বললো যে, "আমি একটা কাজ করি, আমি আমার শ্বশুরবাড়ি থেকে অফিস করি, কারণ এখান থেকে আমার অফিসে যেতে আসতে অনেক লস হয়, অনেক টাইম যায়, আমার ঠিকঠাক মতো আমি অফিস করতে পারি না। সো আমি চাচ্ছি কি যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে অফিসটা করব, সেখান থেকে আমার অফিসটা অনেক কাছে।" আমার আব্বা-আম্মা তখন বলল যে, "ঠিক আছে, তাহলে তুই এটাই কর।" পরে আমার ভাই চলে যায় তার শ্বশুরবাড়িতে, এবং সে ওখান থেকে অফিস করত। যাই হোক, তাহলে তো আর কোনো সমস্যা রইল না। এবার তো মোটামুটি সবকিছু ঠিক হয়ে গেছে। আমি আমার বউ নিয়ে আছি, আমি ভালোভাবেই চলতেছি। আমার বউ আমার সঙ্গে আছে, আমি আমার বউর সঙ্গে আছি। এই কথাবার্তা মানে সবকিছু ঠিকঠাক চলাচলের মাঝেই তখন হলো কি, আমার প্রায় এখানে তখন ২ বৎসর মতো হয়ে গেছে। মানে ২ থেকে ২.৫ বৎসর মতো হয়ে গেছে। ২-২.৫ বৎসর পরেই তখন আমি করলাম কি, বাড়িতে মানে ছুটিতে যাব। আব্বা-আম্মাকে বললাম এবং আমার ওয়াইফকে বললাম। সবাই তখন বলল যে ঠিক আছে যাওয়ার জন্য। আমি তখন ২-২.৫ বৎসর পরে ৩ মাসের ছুটিতে আমি তখন বাংলাদেশে গেছি। বাংলাদেশে যাওয়ার পরেই আমি যেদিন বাংলাদেশে গেছি তারপরে মানে আমার এক মানে শালা আছে, শালা বলব না ঠিক, মানে সেই এলাকারই আমার দূর সম্পর্কের শালা, যার নাম হচ্ছে শাহেদ। তো আমার শ্বশুর-শাশুড়ি আমাদের বাড়িতে খুব একটা আসতো না। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি এই শাহেদকে দিয়ে মাঝে, মাঝে আমাদের বাড়িতে ইটা-সিটা পাঠাইতো বা শাহেদ এনে দিয়া যাইত আমার শ্বশুরবাড়ি থেকে। তো এবার আমি আমার বউকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছিলাম। যেহেতু বিদেশ থেকে গেছি, ছুটিতে গেছি, সৌদি আরব থেকে গেছি। আমি আমার বউকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াইতে গেলাম। তো শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছি পরে আপনার তখন প্রায় দিনের ১০টা কি ১০:৩০ মতো বাজে। ১০:৩০-১০টার মতো বাজে। তখন তাদের গ্রামের এই সিস্টেমটা কিন্তু আমি আগে দেখি নাই। তো আমি দেখলাম কি যে আমার বউ গোসল করতেছে। মানে গ্রামের যে পুকুর হয় না? যে গ্রামের পুকুরে আমার বউ গোসল করতেছে, এবং আমার বউয়ের পাশে আমার ওই শ্যালক, মানে আমার ওই শালা শাহেদও গোসল করতেছে। তো ওরা যে গোসল করতেছে, আমি কিন্তু উঠানে বসে আছি, আমি কিন্তু এগুলা দেখতেছি। তো এই পুকুরের মধ্যে তখন শাহেদ করে কি আমার বউরে ধাক্কা মারে, আমার বউ তখন শাহেদের ধাক্কা মারে। তো এই যে মানে তাদের এই যে আমি যেই নষ্টামিগুলো দেখতেছি বা ওরা যা করতেছে পুকুরে, মানে আমার ভিতর তখন পুরোপুরি সন্দেহ হয়ে গেল যে না, ওদের মাঝে কোনো খারাপ সম্পর্ক আছে। মানে এভাবে আমার ওয়াইফের শরীরে হাত দিয়ে দিবে বা আমার ওয়াইফের শরীরে হাত দিবে, বিষয়টা তখন আমার কাছে ভালো লাগে নাই। ভালো না লাগার পরে ও যখন গোসল করে উঠে আসছে,
আমি তখন খাবার খাইতেছি না। ও বলল, আপনি খাবার খেতে আসেন। খাবার, আমি বলছি, খাবার খাবো না। আপনি কেন খাবার খাবেন না? আমি বললাম যে খাবার খাবো না, আমার ভালো লাগতেছে না। এরপরেও আমি ওরে কোনো কিছু বললাম না। খাবার-দাবার খাইলাম। খাওয়ার পরে রাতের বেলায় তখন তারা লুডো খেলতে বসছে। শাহেদ, আমার বউ, এরপরে আরও ২ টা মেয়ে, মানে আমার শ্বশুরবাড়ির আরও ২ টা মেয়ে, তারা তখন লুডো খেলতে বসছে। এখন লুডো খেলার মধ্যেও তারা এই থেকে ১৯ থেকে ২০ হলে ঘুঁটি কাটাকাটি হলে তারা ঝড়াঝড়ি শুরু করে। মানে এক ধরনের একটা মানে কি বলবো আপনাকে, যে ঐরকম কিছু তারা তখন করতেছে। তো আমার তখন মনে হলো যে এটা তো হতে পারে না, এবং এটাও কেন করে? তা এইভাবে কয়েকটা দিন কাটলো শ্বশুরবাড়িতে। কাটার পর আমি আমার বউকে কিন্তু কিচ্ছু বলি নাই। আমার বউকে নিয়ে আমি তখন বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমার মনটা খুব খারাপ। আবার আমার মা কিন্তু আমার মনের বেদন বুঝতো, যে আমার মনের ভিতরে কী চলতেছে আম্মা বুঝতো। তাই আম্মা তখন আমারে বলে যে, "কী রে বাবা, শ্বশুরবাড়িতে গেলে হাসি মুখে, এখন শ্বশুরবাড়ি থেকে মন খারাপ হয়ে আসলো, তোর বিষয়টা কি? কী হয়েছে?" আমি বললাম যে, "মা, কীভাবে বলবো? বলতেও তো খারাপ লাগতেছে, না বলেও পারতেছি না। মা, এমন এমন ঘটনা।" আমার মা বলে, "বলিস কি?" আমি বললাম, "হ্যাঁ।" মা বলে, "দেখ, তোরে তো আসলে বলতে চাই না, তারপরও এখন তো তোর কথার পরিপ্রেক্ষিতেই তোকে বলা লাগে। তুই তো তোর ছোট ভাইয়ের সন্দেহ করতে, যে তোর ছোট ভাইয়ের সঙ্গে তোর ওয়াইফের সম্পর্ক। আসলে এটা পুরোই মিথ্যা কথা। তোর ওয়াইফের সঙ্গে তোর ছোট ভাইয়ের বিন্দু পরিমাণের কোনো সম্পর্ক নেই। তোর ওয়াইফের যদি কারোর সাথে সম্পর্ক থেকেই থাকে, তাহলে তোর ওই শ্যালকের সঙ্গে আছে, মানে তোর ওই শালার সঙ্গে। কারণ তোর ওয়াইফ তার সঙ্গে ধস্তাধস্তি করে, এবং আমাদের বাড়িতে আসলেও আমার আম্মা ডিরেক্টলি যেটা বলতেছে আমি আপনাকে আর বলতে পারবো না।" আমি বললাম যে, "তুমি এই দৃশ্য দেখার পরও কিছু বললে না কেন?" আমার আম্মা বলে, "বাবারে, এই বউ তোর জন্য অনেক করছে। আজকে এই বউর জন্য আমাদের ঘর পাইছি, বাড়ি পাইছি, টাকা পাইছি, পয়সা পাইছি। এই বউর জন্য আজকে আমরা এত কিছু পাইছি। সুতরাং আমি কেমনে কি বলি?" আচ্ছা মা, তুমি এটা কি বলো? এই বউর জন্য পাইছি মানে এই সবই তো আমার কষ্টের ফসল। আমি কষ্ট করে বিদেশে গেছি, সেখান থেকে টাকা ইনকাম করছি, করে আমি এই সমস্ত কিছু ইনকাম করছি। আমার বউ আমাকে কি দিছে? কি দিছে আমার বউ আমাকে? না, এগুলো তুমি কি বলতেছ? এই নিয়ে তখন ধরেন আমার ওয়াইফের সঙ্গে আমার ঝগড়াঝাটি, ঝামেলা, মানে আমার তখন আর কোনো শান্তি নেই। আর এই শাহেদকে আমি ফিরে দিতে পারি না। আমার বউরও কথা একটা, শাহেদ আমার ছোট ভাইয়ের মতো। আমি ওর সঙ্গে ছোটবেলা থেকে খেলা করে বড় হইছি। ওর সঙ্গে আমার অনেক দুষ্টুমি হইছে, এবং ওরে আমি মানে ওর কথা হচ্ছে, আমার বউয়ের কথা হচ্ছে, শাহেদের সঙ্গে দুষ্টুমি করবে, সব করবে, আমি বাধা দিতে পারবো না। আর আমার কথা হচ্ছে যে, না, আমার চোখের সামনে তুমি কখনোই শাহেদের সঙ্গে এসব করতে পারবে না। এই নিয়ে আমাদের দুজনের মাঝে সমস্যা দেখা দেয়। এবং শাহেদের সঙ্গে যে আমার বউর অবৈধ সম্পর্ক আছে, এটা শুধুমাত্র আমার আব্বা-আম্মাও বলে নাই। আমার আরও অনেক কিছু শুভাকাঙ্ক্ষী আছে। আমি তাদের মাধ্যমেও জানতে পারছি যে, না, শাহেদের সঙ্গে আমার বউর অবৈধ সম্পর্ক আছে। তো এগুলো জানার পরে ৩ মাস আমি খুব আমার বউকে ওয়ার্নিং দিয়ে আসছি যে, আমি যাতে আর কখনোই শাহেদকে না দেখি, শাহেদ যেন আমাদের বাড়িতে না আসে, এটা সেটা বলে আমি তখন ৩ মাস পর আমি সৌদি আরবে চলে গেছি। আমার ছুটি শেষ, আমি আবার চলে গেছি। তো চলে যাওয়ার পরেই এদিক দিয়ে কিন্তু আমার বউ তখন করতো কি, এই শাহেদের সঙ্গে বিভিন্ন কবিরাজের কাছে যাইতো। শাহেদের নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যাইতো, অনেক কবিরাজের কাছে হাঁটাহাঁটি করতো বাচ্চা হওয়ার জন্য। যেহেতু আমাদের বাচ্চা হয় না, আমাদের বেবি হচ্ছে না, এর আগেও আমি ওর সঙ্গে থাকলাম, বেবি হইল না। তা আমি তো জানি আমি কখনো বাবা হতে পারবো না, আমার সমস্যা আছে। কিন্তু আমি তো এই সমস্যার কথা আমার ওয়াইফকে বলি নাই। তো না বলার পরে ওই কিন্তু তখনও কবিরাজের কাছে দৌড়াইতো। এই করতে করতে একটা সময় আমি সৌদি আরবে যাওয়ার পরেই হঠাৎ করে একদিন আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে, "বাবারে, একটা সুখবর আছে।" আমি বললাম, "সুখবর? কি সুখবর?" আমার মা বলে, "তোর বউ তো গর্ভবতী।" যখন মা বলল আমার বউ গর্ভবতী, আমার তখন মাথায় আসমানটা ভেঙে পড়ছে। তখন ভাই আমি এই গাড়ি নিয়ে আমার মালিকের একটা কাজে যাচ্ছিলাম। আমি সেই জায়গার ভিতরে গাড়ি দাঁড় করাইয়া আমি মানে পুরো ভং হয়ে গেছি। কারণ আমি তো জানি আমি কখনো বাবা হতে পারবো না। আর আমার ওয়াইফের ঘরে আমার সন্তান হওয়ার প্রশ্নই আসে না। যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট বা আমার ওয়াইফের পেটে বাচ্চা আছে, তাহলে নিশ্চিত ওই বাচ্চার বাবা হচ্ছে গিয়ে শাহেদ। কারণ শাহেদের সঙ্গে আমি আমার বউয়ের যা কিছু দেখে আসছি বা এলাকাবাসী আমাকে যা কিছু জানাইছে, ওইটা তো পুরো 100 এ 100 সিউর যে শাহেদ আমার বউয়ের পেটে বাচ্চা দিছে, এবং ওই বাচ্চার বাবা শাহেদ। এবং আমি আমার মাকে বললাম যে, মা, তুমি যাই বলো, যেটাই বলো, এই বাচ্চা আমার না, এই বাচ্চা শাহেদের। এই বাচ্চাটা হচ্ছে শাহেদের, এবং আমি নিশ্চিত করে বলতে পারি শাহেদের এই বাচ্চা আমার না। আমার মা বলে, "আমিও এটাই বলতেছি, আমার কাছে এটাই সন্দেহ লাগে, এবং এটা তোর বাচ্চা না। কারণ তুই বিদেশ যাওয়ার পরেও তোর বউ ১০ থেকে ১৫ বার শাহেদের সঙ্গে কই জানি চলে গেছে।" আমি যখন আলোকে জিজ্ঞেস করতাম, "তুমি শাহেদের সঙ্গে কই যাও?" ও বলে, "আমি কবিরাজের কাছে যাই। আমাদের বাচ্চা হয় না, আমাদের বেবি হওয়া দরকার, এই জন্য আমি কবিরাজের কাছে যাই।" তো এই করতে করতে আমি তখন পুরোপুরি শিওর হয়ে গেলাম, যেহেতু আমি কখনোই বাবা হতে পারবো না, আমার রিপোর্ট তো সেরকমই আসছিল। তার মানে ওই বাচ্চার বাবা শাহেদ, এবং শাহেদের সঙ্গে আমার বউয়ের অবৈধ সম্পর্ক। তা আমি তখন বিদেশ থাকা অবস্থায় আমার বউরে বললাম যে, "তুমি আমার বাড়ি থেকে চলে যাও।"
তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার শ্বশুর শাশুড়িও কিন্তু শাহেদকে এবং আলোকে বলছিল যে তোরা আগের মতো বাচ্চাদের মতো দুষ্টামি করিস না, বা আগে যেমন ছিল এখন থাকিস না। আমার বউ আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে পর্যন্ত ঝগড়া করে এই শাহেদের বিষয়ে। ওর কথা হলো ওর কাছ থেকে শাহেদকে কেউ আলাদা করতে পারবে না, শাহেদ ওর সব কিছু, মানে ওর মেন কথা হচ্ছে শাহেদ ওর লাগবেই লাগবে। তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানাইলাম যে দেখেন আপনার মেয়ে নাকি গর্ভবতী। তারাও বলতেছে যে হ্যাঁ আমার মেয়ে তো গর্ভবতী। আমি বললাম আপনার মেয়ের পেটের বাচ্চার বাবা আমি না। এরা বলতেছে কি বলো তুমি এগুলো? আমি তখন সৌদি আরবে, তুমি কি বলো এগুলো? আমি বললাম হ্যাঁ আমি জানি ওর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা শাহেদ, ওই বাচ্চার বাবা আমি না। তারা তখন বলতেছে না না বাবা তুমি এরকম কথা বললো না, কে তোমাকে উল্টা পাল্টা কি বলছে? শাহেদ কেন আমার মেয়ের পেটের বাচ্চার বাবা হবে? তুমি 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 বাবা। আমি বলছি না আমি না। এই বলে তখন আমি আমার মাকে বলতেছে মা ওরা তুমি ঘর থেকে বের করো, ওকে তুমি ঘর থেকে বের করো, ও যাতে কোনোভাবে আমার ঘরে থাকতে না পারে। আমার মা বলো ও তো ঘর থেকে বের হয় না। আমি তখন বললাম যে তুমি এলাকাবাসীকে ডাকো। পরে আমার যে পরিচিত বন্ধু বান্ধব আছে আমি ওদেরকে ফোন করলাম, ফোন করে বললাম যে কোনোভাবে আমার বউ যাতে আমার বাড়িতে থাকতে না পারে, ওরে আমার বাড়ি থেকে বের কর, ওরে আমার বাড়ি থেকে বের কর এবং ও যাতে আমার বাড়িতে থাকতে না পারে। পরে আমার এলাকাবাসীর লোকজন আসছে, তারা তখন ওরে বলতেছে তুমি বাড়ি থেকে বেরো, এবং শাহেদ বিদেশ থেকে জানাইছি যে তোমার পেটে যে মোশারফ বিদেশ থেকে জানাইছি যে তোমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা মোশারফ না, সুতরাং মোশারফ তোমার সাথে সংসার করবে না, তুমি এই বাড়ি থেকে চলে যাও। ও বলতেছে না আমি যাবো না, এটা আমার স্বামীর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমি এখান থেকে যাবো না। সবাই তখন তাকে মাইরা ধাক্কাইয়া বের করে দিছে। তখন কিন্তু তার বাচ্চার বয়স, পেটের বাচ্চার বয়স প্রায় 5 মাস। এই 5 মাস কিন্তু আমি জাস্ট ওরে মানে ভালোই ভালোই বলতেছি বেরিয়ে যাওয়ার জন্য, বেরিয়ে যাওয়ার জন্য, ও বেরোয় না। পরে আমি এলাকার লোকজন লাগাই দিছি, মানুষ তখন একেবারে ধাক্কায় ওকে ঘর থেকে বের করে দিছে। ঘর থেকে বের করে দেওয়ার পরে আমাদের বাড়ির সামনে একটা বট গাছ আছে, ওই তখন করছে কি ওই বট গাছের নিচে আশ্রয় নিছে। ওই বট গাছের নিচে আশ্রয় নিছে, ও বলে আমি প্রয়োজনে এই বাড়িতে মানুষের বাড়ি বাড়ি কাজ করব, কাজ করে আমি এই বট গাছের নিচে থাকবো, এটা আমার সন্তানের শেষ ঠিকানা, আমার সন্তানের বাড়ি এটা, আমি এখানে সন্তান প্রসব করবো, আমি এখান থেকে যাব না। আর ওর বাবা মাও তখন ওর উপরে খুব রেগে গেছে, যার জন্য ওর বাবা মা ওকে নিতে রাজি নেই। কারণ যথারীতি ওর বাবা মাও তখন মানে আমার কথা বিশ্বাস করে। এই আলো তখন করতো কি ওই পেটের বাচ্চা নিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করতো। মানুষের বাড়িতে আমাদের যে গ্রাম আছে, আমাদের গ্রামে ধরেন আজকে এর কাজ কালকে ওর কাজ, এরকম বাড়িতে বাড়িতে কাজ করে, এবং কাজ করে এই পেটের বাচ্চাও আস্তে আস্তে করে বড় করতেছে। আমার মা তখন আমাকে ফোন দিয়ে বলে বাবারে ওই তো এরকম এরকম ঘটনা ঘটাইতেছে। আমি বললাম তোমরা চুপচাপ বসে থাকো। তখন আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে, ছোটো ভাইটাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আমার আব্বা মা তখন ঘরে আছে। আমি বলছি ও আমাদের মান সম্মান নষ্ট করবে, তা করুক, তোমরা কোনো কিছু বললো না, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করেও থাকুক। আমি আর কোনো কিছু বললাম না। আবার তখনও কিন্তু মাঝে মাঝে ওই শাহেদ নাকি আসতো এবং ওরে খাবার দাবার দিত, এটা সেটা অনেক কিছু ওকে করতো। তো করার পর আমি তো আর কোনো কিছু বলি নাই। পরে এই আমাদের বাড়িতেও থাকে, আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে কাজ করে, বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতেও কাজ করতেছে। এই করতে করতে আস্তে 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 করে সন্তানটা, ওর পেটের সন্তানটা একটু একটু করে বড় হইতেছে। তো যখনই ও পুরোপুরি গর্ভবতী হয়ে যায় তখন এলাকার মানুষের একটা মায়া ওর ভিতরে ঢুকে যায়। মানুষ যে যার মতো করে পারতেছে ওকে দান সরকার করতেছে এবং ওকে সহযোগিতা করতেছে। এইরকম করতে করতে একদিন রাতের বেলায় আমার আম্মা বলতেছে আর কি, আমি আমার কাছে জানতে পারলাম যে একদিন রাতের বেলায় নাকি ওর ব্যথা ওঠে, এবং ব্যথা ওঠার পরে ও নাকি ওই বট গাছের নিচে বৃষ্টির মধ্যে প্রচুর চিৎকার করতেছিল। তো ওই বট গাছটা তো আমাদের বাড়ির সামনেই, তো এটা তো আমাদের বাড়ি থেকে শোনা যায়। আমার আম্মা নাকি কিন্তু খুব চিৎকার করতেছে বট গাছের নিচে, তখন বৃষ্টির মধ্যে মানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। আমার আম্মা নাকি বের হয় নাই, আমার আম্মাও বের হয় না, আমাদের পরিবারে কেউ বের হয় নাই। এবং সকালবেলা মানে আমার আম্মা বলতেছে সকালের কিছুক্ষণ আগে আমার আম্মা নাকি তখন এইখান থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতেছে, মানে বটগাছের নিচে বাচ্চার কান্নার এরকম শব্দ শুনতেছে। শোনার পরে আমার আম্মা তখন, যেহেতু বাচ্চার কান্নার শব্দ শুনছে, আমার আম্মা তখন গেছে। আর আরেকটা কথা কি, আলো এর আগেও কিন্তু মাঝে মাঝে চিৎকার করতো, বটগাছের নিচে বসে বসে কান্না করতো বা অসুস্থ হলে চিৎকার করতো, আমাদের পরিবারে কেউ কিন্তু বের হতো না। তো সেটাতেই তখন আমার আম্মা বাচ্চার কান্নার শব্দ শুনে তখন আমার নাকি হারিকে নিয়ে বের হয়, এবং বের হয়ে নাকি দেখতে পায় যে বাচ্চাটা তখনও আলোর কাপড়ের ভিতরে। আমরা তখন বাচ্চাটাকে বের করে, এবং বের করার পরে মানে আলোকে নাড়াচাড়া করে, এবং নাড়াচাড়া করার পর আমরা তখন বুঝতে পারি যে আলো বটগাছের নিচে মারা গেছে। তো মারা গেছে জানার পরে আমার আম্মা তখন বললো কি সবাইকে ডাকতে শুরু করলো। তখন ফজরের আজান দিয়ে দিচ্ছে, মোটামুটি ফজরের আজান হয়ে গেছে, আমার সবাইকে ডাকতেছি যে এমন ঘটনা, আলো তো বটগাছের নিচে মারা গেছে, তোমরা আসো।
পরে এলাকাবাসী সবাই আসছে, এসে বলতেছে মেয়েটা অবৈধ বাচ্চা জন্ম দিছে, এই অবৈধ বাচ্চা তুমি কোলে নিছো কেন? আমার আম্মাকে বলতেছে অবৈধ বাচ্চা কোলে নিলা কেন? এই অবৈধ বাচ্চা তুমি তোমার কোলে নিবা না। আলো মারা গেছে খবর শুনে ওর আব্বা মা তখন আর থাকতে পারে না, ওর আব্বা মা তখন আসছে। আসার পরে ওর আব্বা মা তখন করলো কি, এই লাশ নিয়ে মানে আলোর লাশ নিয়ে এবং তার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে তারা আমাদের গ্রাম থেকে আলোকে নিয়ে গেছে, আলোকেও নিয়ে গেছে, ওই বাচ্চাও নিয়ে গেছে। তারা কিন্তু তখন আমার পক্ষে ছিল, মানে আলোর বাবা মা। বাচ্চা নিয়ে গেছে, আলোকেও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখন তারা আলোকে তাদের বাড়িতে নিয়ে তারা দাফন কাফন করছে, যেভাবে তাদের মেয়েকে তারা দাফন কাফন করা দরকার ওভাবে দাফন কাফন করছে। আর আমার বাচ্চাটাকে তখন তারা তাদের এলাকারই একটা হসপিটালে ভর্তি করাইছে, মানে আমার বাচ্চা বলতে আলোর বাচ্চা। হসপিটালে ভর্তি করায় আমার শ্বশুর শাশুড়ি খুব কষ্ট করে বাচ্চাটাকে বাঁচায় রাখছে। তো এই বাচ্চাটা তখন আমার শ্বশুর শাশুড়ির কাছে আছে, আর আমি তখন আর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলি না। আলো মারা যাওয়ার পরে বা আলোর সঙ্গে ঝামেলা হওয়ার পরে আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে টোটালি আর যোগাযোগ করি না, কথাবার্তা বলি না। মার সঙ্গে কথাবার্তা বলি, আব্বার সঙ্গে কথাবার্তা বলি। এভাবে আমি প্রায় 4.5 বছর মতো হয়ে গেছে আমি বাংলাদেশে আসি না। 4.5 বছর আমি একটানা সৌদিতে রয়ে গেছি, যে আমি আর বাড়ি যাব না, কারণ বাড়ি যাব না, আমার প্রত্যেকটা জায়গায় তো আমি চিটিং এবং ধোকাই খাইলাম, আমি বাড়ি যাব না। 4.5 বছর পরে আমি তখন বাড়ি যাওয়ার পরিকল্পনা করতেছি, বাড়ি যাব মোটামুটি এরকম ঠিকঠাক করতেছি। পরে আমি বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পরে আমি বাড়িতে গেছি, পরে আমার আম্মা তখন আমারে বলতেছে যে বাজান রে, তোরে মা একটা কথা বলি, কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আমি যে তুমি আমার কথা বলবো আবার বুঝতে পারতেছো না, এটা কী ধরনের কথা? আম্মা বলে আমি তো আলোর ছেলেটার ওই দিন দেখছিলাম, যেমনি হোক আমি একটু দেখছি, দেখার পরে বাবা এই ছেলেটা অবিকল তোর মতো হয়েছে। আমার আম্মা আমাকে বলতেছে। আমি বললাম কি বলো, অন্যের বাচ্চা আমার মতো হবে কেন? আমার আম্মা বলে তুই যদি কিছু না মনে করিস, আমি যদি চাই বাচ্চাটাকে একদিন আনতে পারবো, তুই কি একটু দেখবি? আমি যে মা এটা অবৈধ বাচ্চা, আমি দেখবো কেন? আমি এরকম অবৈধ বাচ্চা দেখবো না। আমার আম্মা বলে আরে অবৈধ বাচ্চা না, তুই বাচ্চাটাকে একটু দেখ না, আমি বাচ্চাটাকে আনি। তাহলে যে মা ঠিক আছে। পরে আমার মা একদিন করলো কি, কেমনে কেমনে আরেক মহিলারে দিয়ে ওই বাচ্চাটারে তখন আনছে, বাচ্চাটাকে আনছে। এবং বাচ্চাটাকে আনার পরে মানে এটা একটা ছেলে আর কি, ছেলেটাকে আনছে এবং আনছে পরে এই অবিকল আমার চেহারা, মানে একদম অবিকল আমার চেহারা, মানে দেখলে যে কেউ বলবে এটা আমার ছেলে। পরে আমি চিন্তা করলাম কি ব্যাপার, এটা পুরো আমার মতো হয়েছে। পরে আমার মা বলেছে আমার কাছে মনে হয় এটা তোর বাচ্চা রে বাবা, এরকম তোর মতো চেহারা পাইলো। তখন আমি বললাম যে মা এটা তো আমার নিজের কাছেও সুন্দর লাগতেছে। আচ্ছা মা ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। পরে আমি এই বাচ্চাটার সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করাইলাম মেডিকেলে। মেডিকেলে গিয়ে যখন আমি বাচ্চাটার সঙ্গে ডিএনএ পরীক্ষা করাইলাম, আমি তখন দেখলাম যে এই বাচ্চার সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করেছে, মানে আমি এই বাচ্চার বাবা। আমার সেই পুরনো বন্ধুর কাছে তখন আমি গেলাম, বললাম যে তুই বললি যে আমি জীবনে কখনো বাবা হতে পারবো না, অথচ আমি তো বাবা হইলাম। ও বলে দেখ, ডাক্তারের রিপোর্ট মাঝে মাঝে পাল্টে যায়। অনেক সময় দেখা যায় যে ডাক্তার বলে যে এই রুগীটা 3 দিনে বেশি বাঁচবে না, হয়তো বড় জোরে 3 দিন, এর বেশি বাঁচবে না। কিন্তু দেখা যায় যে এই রুগীটাও বছরের পর বছর বেঁচে থাকে। তোর সংক্রমণ বা তোর যে শারীরিক অবস্থা আমি দেখেছিলাম, এতে তোর বাবা হওয়ার কোনো সক্ষমতা নাই। কিন্তু তারপরেও তুই যদি বলিস যে তুই ডিএনএ ম্যাচ করেছে তোর সঙ্গে, তাহলে এটা তোর সন্তান। এরপরে আমার বন্ধু আমাকে আবারও পরীক্ষা করে এবং পরীক্ষা করে বলে হ্যাঁ, তোর যে রোগটা ছিল এই রোগটা সৌদি আরবে যাওয়ার পর ভীষণ রকমের হার্ট পরিশ্রমের মাধ্যমে তোর এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন তুই মানে বাবা হইতে পারছিস, বা তোর এই সন্তান আসলেই তোর সন্তান। তো আমি আমার সন্তানকে যখন বাড়িতে এসে বললাম যে মা এটা তো আমার ছেলে, আমার আব্বা মা বলতেছে এটা তোর ছেলেই তো। কিন্তু এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি তখন করলো কি, সন্তান নেওয়ার জন্য আসছে। আমার আম্মা তখন বলতেছে যে আপনারা যে সন্তান নিতে আসছেন এটা তো আমার ছেলের, আর এটা তো আমাদের নাতি। এই কথা বলার পরে আমার শাশুড়ি তখন খুব জোর জবরদস্তি করে আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি অনেকবার আমার শাশুড়ির কাছে গেলাম, গিয়ে বললাম যে একটা কাজ করেন, আমার সন্তানটা আমার কাছে দিয়ে দেন। আমি আমার ছেলেটাকে নিয়ে যাই, আমি আমার ছেলেটাকে নিয়ে যে বলেছেন এটা তোমার সন্তান না, তুমি তো অস্বীকারই করলা। এবং শেষ পর্যন্ত তারা আমার ছেলেটাকে দেয়নি। পরে মা আমাকে বলতেছে যে বাজান রে, এভাবে তো জীবন কাটতে পারে না, তুই বাবা আরেকটা বিয়ে কর। তাই আমি বললাম যে মা আর কত বিয়ে করব, আগে তো একটা করলাম, এটা ছাড়লাম, পরেরটা গেল মরে। আম্মা বলে তুই আরেকটা বিয়ে কর। এবং এরপরে মা আমাকে একরকম জোর জবরদস্তি করে আমাকে আরেকটা বিয়ে করাইছে। তো আরেকটা বিয়ে করানোর পরে আমি ওই বিয়েটা যখন আমি করি পরে আমি একবার মানে বিদেশে গেলাম, সৌদিতে গেলাম। সৌদিতে যাওয়ার পরে 2 বছর সৌদি আরব থেকে আমি দেশে আসছি।
দেশে আসার পরে আমার বউর সঙ্গে আমার ঝগড়া। আমারই মানে শেষে যাকে বিয়ে করছি তার নাম তাসনিমা। মানে তাসনিমার সঙ্গে আমার কোনো রকমের শান্তি নাই, এবং শান্তি না থাকার এক পর্যায়ে তাসনিমা তখন করলো কি, আমার যে পাসপোর্টে ভিসা লাগানো আছে ওই পাসপোর্টটা তখন ছিঁড়ে ফেলে। পাসপোর্টটা ছিঁড়ে ফেলে এবং ছিঁড়ে ফেলে আমার বউ তখন আমার নামে মামলা করে। মানে এটা অনেক বড় সংসারিক যায় ঝামেলা। আমার এই বউয়ের ঘরে কোনো সন্তানাদি হয়নি, সে নিচে গিয়ে আমার নামে মামলা করে। মামলা করার পরে তার বাবা অনেক প্রভাবশালী ছিল, আমি তাদের সঙ্গে পারি নাই। ওই মামলা লড়তে গিয়ে আমি ভীষণ রকমের অর্থদণ্ড পাই। মানে আমি যা টাকা পয়সা ইনকাম করি, জমি জমা যাই একটু একটু কিনি, তার সবই প্রায় এই তাসনিমার সঙ্গে মামলায় আমার সম্পূর্ণ টাকা শেষ হয়ে যায়। আমাকে যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা, এরপরে এরকম মাদক মামলা, অনেকগুলো মামলা ও দায়ের করায়। আর ওই তাসলিমার এক মামা আছে, সে একটা থানার এসআই, খুব মানে পরিচিত, মানে আপনার বয়স্ক একজন লোক, এবং সে তার সম্পূর্ণ ওই লোকটাই আমাকে এই ফাঁদে ফালায় দেয় এবং মামলা মোকদ্দমা করে আমার বাড়ির যে জমি জমা আছে তাও বিক্রি করায়। এবং শেষ পর্যন্ত আমার যা কিছু ছিল আমি সব কিছু হারিয়ে এখন এক নিঃস্ব জীবনযাপন করছি। রাজধানী ঢাকাতে আছি, একটা হোটেলে চাকরি করে খুব মানবতার জীবনযাপন করতেছি। আমার বোনের ঘরে সন্তানাদি হলো, আমার ভাইয়ের ঘরে সন্তানাদি হলো, আমার ছোট বোনের ঘরে সন্তানাদি হলো। তাদেরকে নিয়ে আমার আব্বা আম্মা এখন খুব সুন্দরভাবে আছে, অথচ আমার জীবনটা কেন এমন এলোমেলো হয়ে গেল। শেষ পর্যন্ত তাসলিমাও আমাকে তালাক দিয়ে চলে গেল এবং আমার অর্থদণ্ড সব শেষ করলো। আজ আমি চোখটা বন্ধ করে একটা জিনিসই চিন্তা করি, আমি যদি জীবনের সত্যিকারে কারো ভালোবাসা পেয়ে থাকি সেটা হচ্ছে আলোর ভালোবাসা। আমি যদি 2 টাকা ইনকাম করে থাকি সেটা হচ্ছে আলোর জন্য। জীবনে যা কিছু করেছি তার সবই আলোর জন্য, অথচ সে আলোকেই আমি নিজের হাতে নিজের পায়ে লাথি মেরে দিয়েছি। আলো যদি সেখানে চিৎকার করে কান্না করতেছিল বটগাছের নিচে, যদি আমার আলোকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়া হইতো তাহলে সন্তানটা সঠিকভাবে প্রসব হতো, আমার আলোও বেঁচে থাকতো। কিন্তু আমার নিজের ভুলের কারণে, আমার নিজের কারণে আলোকে আমি মৃত্যুর পথে ঠেলে দিয়েছি। আমি জানি আমি মহা অপরাধী, আমার অপরাধের কোনো শেষ নাই, তাই তো আমার অপরাধের শাস্তি আমি পেয়ে যাচ্ছি। ভাই, আমি আপনার গল্পগুলো শুনি, নিঃসঙ্গতা জীবন, আর আপনার গল্পগুলো আমাকে এক নতুন সঙ্গ দিয়েছে। তাই আমার জীবনের কাহিনীটা আপনাকে বললাম, যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, রাজধানী ঢাকার বুকে এক বাতের হোটেলের মেসিয়ার, মেসিয়ার আমরা গ্রামের ভাষায় বলি বা লোকাল ভাষায় বলি, আমরা যাকে ওয়েটার বলি, একটা বাংলা হোটেলের ওয়েটার বর্তমান সময়ে মোশাররফ হোসেন। যদিও তিনি একটা সময় ছিলেন প্রভাবশালী সৌদি প্রবাসী। একটা বিষয় কি জানেন, আমাদের ভিতরে একটা নীতিগত সমস্যা আছে। এটা হচ্ছে আমরা যদি কোনো জিনিস পেয়ে যাই আমরা সেটাকে মূল্যায়ন করি না। দেখেন, আপনাকে ছোট্ট একটা কথা বলে, আকাশের চাঁদকে কিন্তু সবাই বলে ইস কত সুন্দর, ইস কতই না সুন্দর। কেন বলে জানেন? কারণ আকাশের চাঁদটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। যদি এই চাঁদকে ধরা যাইতো, ছোঁয়া যাইতো, তবে মানুষ বলতে কি জানেন, ধুর এটা কোনো বিষয় হলো, এটা কিচ্ছু না। ঠিক তেমনি আমরা যে জিনিসটাকে পাই না আমরা সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, আর যদি আল্লাহ আমাদেরকে সেটা মিলাই দেয় আমরা সেটাকে পায়ে ঠেলে দিই, কুকুরের মতো ধুরধুর করে তাড়াই দিই। এটাকে আমরা সম্পূর্ণ অসম্মান করি। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও, দাঁত পড়ে গেলে এরপরে আলাপ নাই। দেখেন, এই মোশাররফের কি ছিল? কিচ্ছু ছিল না। সে ছিল সাদিয়ার নির্যাতিত একটা স্বামী, যার পায়ের নিচে মাটি ছিল না, মাথার উপরে আসমান ছিল না, এক মানবতার জীবনযাপন বেচারা করত। অথচ সেই জায়গা থেকে আলো তাকে একটা নতুন আলোর দিশারি দেখিয়েছে, একটা নতুন পথ দেখিয়েছে, নতুন জীবন দিয়েছে। অথচ সেই জায়গায় গিয়ে সে আলোকে এইভাবে পায়ে ঠেলে দিল। দেখেন, খুব খেয়াল করে দেখেন, সাদিয়া খারাপ কাজ করতো, সাদিয়া অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করতো, এসব দেখার পরেও কিন্তু সে দিব্যি সাদিয়ার সঙ্গে থেকেছে, সাদিয়ার সঙ্গে সংসার করেছে। তার কারণ হচ্ছে সে সাদিয়াকে ছাড়তে পারে নাই। তার আর্থিক অবস্থা দুর্বল ছিল, সে গরিব ছিল, যার কারণে সাদিয়াকে ছাড়তে পারে নাই বলে জেনে শুনে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে। এটা জানার পরও সে সাদিয়ার সঙ্গে সংসার করেছে। কিন্তু আলো শুধুমাত্র তার মুখের সন্দেহ, চোখের সন্দেহ যে না আলো কিছু একটা করতে পারে, সে জায়গা থেকেই কিন্তু সে আলোকে ঘর থেকে বের করে দিল। কারণ
তার পকেটে অনেক টাকা। যে নারীরা আল্লাহর কাছে হাত তুলে বলেন যে আল্লাহ আমার স্বামীকে আপনারা কোটি কোটি টাকার আল্লাহ আমার স্বামীকে আপনি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, আপনারা ভুল করেন। কারণ পুরুষ মানুষ এমন একটা জিনিস, বেশিরভাগ, আমি সবার ক্ষেত্রে বলি না, অনেক পুরুষ আছে যাদের পকেটে যদি টাকা আসে শরীরে তো গরম হয়, সেই গরমে আপনি তার সামনে থাকতে পারবেন না। আমি নিজেও আল্লাহকে বলি সবসময়, আপনি হয়তো অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে ভাই আপনি কি সত্যি বলেন, আসলে আমি আল্লাহকে বলি যে আল্লাহ আপনি আমাকে এত বেশি টাকা দিয়েন না যত টাকা দিলে আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাব। কারণ বেশিরভাগ অর্থে অনর্থের মূল। টাকাই মানুষকে উপরে তোলে, টাকাই আবার মানুষকে খারাপ করে।